আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সব কয়েন 1872 সালের 1 নম্বর আইন হিসেবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে কার্যকর হবে। এই আইন 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী, 1961 সালের নৌ শৃঙ্খলা আইনের গঠিত আদালত ব্যতীত সকল সামরিক এবং বেসামরিক আদালতে এই আইন কি হবে? প্রযোজ্য হবে। সাক্ষ্য আইনের 3 ধারা হলো ব্যাখ্যা বা সংজ্ঞাসমূহ। আদালত বলতে সকল জজ, ম্যাজিস্ট্রেট অথবা সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝানো হবে। দণ্ডবিধানের 20 ধারা। বিষয় বলতে কোনো কিছুর অবস্থান, কোনো কিছু সম্পর্ক, কোনো মানসিক অবস্থা যা সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন। যে বিষয়গুলোর উপর ভিত্তি করে বিচার কার্যক্রম পরিচালনা করা হয় তাকে বলা হয় বিচার্য বিষয়। যে বিষয়গুলো সরাসরি বিচার্য নয় অথচ একটা বিচার্য বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেই সকল বিষয়গুলোকে বলা হয় প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্য আইনের 3 ধারা। কোনো অক্ষর, সংখ্যা, চিহ্ন দ্বারা এক বা একাধিক উপায়ে বর্ণিত বিষয়কে বলা হয় দলিল, যেগুলো প্রমাণে ব্যবহার করা যায়। সাক্ষ্য আইনের 3 ধারায় হলো পরবর্তী সংজ্ঞা। সাক্ষ্য, সাক্ষ্য বলতে নিম্নলিখিত বিষয়গুলোকে বোঝাবে। প্রথমে হলো মৌখিক সাক্ষ্য, অর্থাৎ আদালতে বিচার্য বিষয় বা আদালতের অনুসন্ধানাধীন বিষয় সম্পর্কে যে ব্যক্তি মৌখিকভাবে সাক্ষ্য প্রদান করার অনুমতিপ্রাপ্ত বা মৌখিক সাক্ষ্য প্রদান করে তাকে বলা হয় মৌখিক সাক্ষ্য। দলিলপত্র পরিদর্শনের মাধ্যমে যে সাক্ষ্য প্রদান করা হয় তাকে বলা হয় দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যকে একত্রে বলা হয় সাক্ষ্য। সাক্ষ্য আইনের 3 ধারা মোতাবেক বস্তুগত সাক্ষ্য, যে সাক্ষ্যগুলোর মাধ্যমে অপরাধীকে এটাকে চিহ্নিত করা যায়, আসলে সে ভিকটিম কিনা এটাও নির্ণয় করা যায়, কোনো ঘটনাকে প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত করা যায়, যে সাক্ষ্যগুলোর মাধ্যমে সেগুলোকে বলা হয় বস্তুগত সাক্ষ্য। সাক্ষ্য আইনের 3 ধারা। ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, যে সমস্ত রেকর্ড ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে সংরক্ষণ করা হয় এবং প্রস্তুত করা হয় সেই সমস্ত রেকর্ডকে বলা হয় ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট খুব জরুরি না। কোনো বিষয়ের অস্তিত্ব আছে, প্রমাণিত অস্তিত্ব নাই, মিথ্যা প্রমাণিত প্রমাণিত হয় নাই, মিথ্যা প্রমাণিত হয় নাই, অপ্রমাণিত। অনুমান করতে পারে বা অনুমান করবে একই কথা। একটা বিষয় আদালতে যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত এটা কি বলে গণ্য করবেন? প্রমাণিত বলে গণ্য করবেন। যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত করতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত প্রমাণিত বলে গণ্য করবেন, নাহলে প্রমাণ করার নির্দেশ দিবেন। ব্যাস, এগুলো শঙ্কা করবে না। কোনো বিষয় একবার প্রমাণ হয়ে গেছে, এটাকে আর মিথ্যা প্রমাণিত করার কোনো আর সুযোগ নাই। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় চূড়ান্ত প্রমাণ। সেটাকে বলা হয় চূড়ান্ত প্রমাণ। সাক্ষ্য আইনের 5 ধারা। আদালতে প্রত্যেক বিচার্য বিষয়, প্রত্যেক প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়, ইহা ছাড়া অন্য কোনো বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায় না। কোনো ঘটনাগুলো বিচার্য ঘটনা নয়, কিন্তু বিচার্য ঘটনার অংশ হওয়া হিসেবে এই ঘটনার অংশ হিসেবে কি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 6 ধারা। কোনো বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম অথবা বিচার্য ঘটনা সংঘটিত হওয়ার পরিবেশ প্রকাশ করে অথবা সুযোগ সৃষ্টি করে সেই বিষয়গুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 7 ধারা। সাক্ষ্য আইনের
8 দ্বারা। বিচার্য ঘটনার বা কোনো প্রাসঙ্গিক ঘটনার উদ্দেশ্য প্রস্তুতি, বিচার্য ঘটনার উদ্দেশ্য প্রস্তুতি বা অভিপ্রায়, পূর্ববর্তী আচরণ, পরবর্তী আচরণ, প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 8 দ্বারা। তাহলে সাথে কি উপলক্ষ, কারণ, পরিণাম, এটা ব্যাখ্যা করতে হবে না কিভাবে কি হয়েছে। 8-এ উদ্দেশ্য প্রস্তুতি, এগুলোর ব্যাখ্যা করতে হবে না। হ্যাঁ, যেমন ধরেন দর্শনের ঘটনায় বিচার্য বিষয় কি? দর্শন। দর্শন মামলার বিচার্য বিষয় দর্শন। হত্যা মামলার বিচার্য বিষয় কি? হত্যা। তাহলে কি দিয়ে হত্যা করলো? ধরেন কিসের, কেন হত্যা করা হইলো, কেন হত্যা করা হইলো, এই কথাগুলো প্রাসঙ্গিক না? তাহলে কেন হত্যা করা হলো? জমজমি নিয়ে বিরোধ ছিল, এটা কিন্তু প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা। প্রাসঙ্গিক ঘটনার কি ব্যাখ্যা? সাক্ষ্য আইনের 9 দ্বারায় ব্যাখ্যা বিশ্লেষণগুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 10 অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কার্য। সাক্ষ্য আইনের 11 দ্বারা যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেই বিষয়গুলো বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে গড়মিল বা অসঙ্গতিপূর্ণ হলে ইহা বিচার্য বিষয়ের সাথে এক হয়ে এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সম্ভব বা অসম্ভব করে তুললে। ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে আদালত যদি ক্ষতির হার নির্ধারণ করতে সমর্থ হয়, সেগুলো প্রাসঙ্গিক বিষয়। অধিকার ও প্রতার অস্তিত্ব প্রাসঙ্গিক 13 দ্বারা। মনের অবস্থা, দেহের অবস্থা যদি বিচার্য বিষয় হয় এবং সেটা যদি ইচ্ছা, জ্ঞান, অবহেলা, সরল বিশ্বাস, বিদ্বেষ, মঙ্গল কামনার অভিপ্রায় দ্বারা সৃষ্টি হয়, কি সৃষ্টি হয় বলেন তো? কি সৃষ্টি হয়? ইচ্ছা দ্বারা, জ্ঞান দ্বারা, বিদ্বেষ দ্বারা, অবহেলা দ্বারা কি সৃষ্টি হয়? মনের অবস্থা, দেহের অবস্থা সৃষ্টি হয়, তখন সেটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 14 দ্বারা। সাক্ষ্য আইনে এখনো মজার জায়গায় ঢুকেন নাই তো, এই জন্য সাক্ষ্য আইনের ভিতরে অনিয়া লাগতেছে। হ্যাঁ, সাক্ষ্য আইনে এখনো মজার জায়গায় ঢুকতে পারেন নাই। তো গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমরা 24-30-এর স্বীকারোক্তি। না, মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে 2টা ফোন আমার র্যান্ডম বাজতেছে। আমি রেজাল্টের হওয়ার পর থেকে এখন পর্যন্ত হইলো 2000+ ফোন রিসিভ করছি, আর বাকিদের শুধু মেসেজ আর মেসেজ চলতেছে। তার বিষয় হচ্ছে একটাই, দেখেন আমাদের কিন্তু 1 থেকে 10-এর ভিতরে 9 জন স্টুডেন্ট আমাদের ক্লাসে, জানেন আপনারা এটা? 1 থেকে 10-এর ভিতরে 9 জন, কনস্টেবল থেকে এসে 9 জন আমাদের শরীফ হোসলা একাডেমির প্রত্যক্ষ স্টুডেন্ট। 1 নাম্বার আমাদের আপনারা এখানে গত বছর যারা ক্লাস করছেন তারা চিনবেন অনেকেই, মানুয়েল লিন্ডা। একদম কোনোদিন সে ক্লাস মিস করতে আমি দেখি নাই। আমি ক্লাস করাবো না ফোন ধরবো বলেন, এই হচ্ছে অবস্থা। 2 নাম্বার আমাদের সোহান ভাই যশোরের, ক্লাসের ভিতরে গাপটি মারা থাকা স্টুডেন্ট, ঠিক আছে। 3 নাম্বার বরিশালের নায়ক হুমায়ুন। 4 নাম্বার মাসুদ। মাসুদ পরীক্ষা দিছে না হলেও সারা বছর 60 থেকে 70টা, আমার 42টা তো দিছেই, পাশাপাশি বাংলাদেশে যে আমি প্রশ্ন পাইছি সব প্রশ্নের পরীক্ষা দিছে, অস্থির করে ফেলাইছে। না, হ্যাঁ, না আমার একটা মন খারাপ ছিল প্রথমে যে ফার্স্ট হয়েছে আমাদের ক্লাসের, কিন্তু যে সেকেন্ড তার তো নাম্বার বেশি আইনে। সে যদি আমাদের ক্লাসের হইতো, পরে দেখি যে সোয়ান, এইটা মাথাতে আসতেই সে আবার ফোন দিছে যে স্যার আমি কিন্তু সেকেন্ড হয়েছি কিন্তু আইনে ফার্স্ট, ঠিক আছে। তারপর 4 নাম্বার নায়ক মাসুদ। সে মাসুদের তো আপনারা সবাই চিনবেন, সারা বছর ভিডিও মোডে ক্লাস করছে। 5 নাম্বার আব্দুল্লাল মামুন। সে একদম আমার সরাসরি রাজারবাগের ব্যাচ থেকে আসে, একদম রাজারবাগ যখন অফলাইন পড়াই তখন থেকে ছাত্র আমার, মাঝখানে গ্যাপ হয়ে গেছে তার একটা। অতএব এটা কিন্তু মানে আপনারাও দেখতেছেন এরকম, আগামী বছর কিন্তু আপনাদেরকে নিয়ে ওদের সাথে আলোচনাগুলো করব। তাহলে পসিবল কিভাবে? আচ্ছা, তাহলে পসিবল কিভাবে এটা? তাহলে আমি বলতেছি যে আপনারা শুধু লেগে থাকেন, পসিবল করা আল্লাহ দিবে। কিন্তু যতগুলো প্রক্রিয়া আছে সাকিব ভাই বলতে পারবো আমরা গত বছর কি ড্রাইভ নিছি। এমনও সময় হয়েছে যে পরীক্ষা আগে হবে, ডেলি একটা করে লিখিত পরীক্ষা নিছি লাস্টে। সাকিব ভাই এরকম হয়েছে না? প্রতিদিন পরীক্ষা, বলছে স্যার খাতা দেখার দরকার নেই, খালি প্রশ্ন তৈরি করে দেন। অর্থাৎ আগ্রহ থাকা লাগে। আমি দেখলাম যে যে ছেলেগুলা হইলো, এই 7 নাম্বার আমাদের শরীফুল ভাই, 10 নাম্বার কৃষ্ণা। কৃষ্ণা আমাকে অনেক হেল্প করছে, তার জন্য একদিন দোয়া চাইছিলাম আমি ক্লাসে। আমাদের কৃষ্ণা, সে কি হেল্প করছিল জানেন গত বছর? সারা বছরের সমস্ত ক্লাসগুলো একটা ড্রাইভ করছে, ড্রাইভ করে আপনার হ্যান্ড নোট আলাদা করছে, এমসিকিউ প্রশ্ন আলাদা করছে, যেটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছিল। এটা সে তৈরি করে দিছে, মানে পরীক্ষার আগে আমি আর ক্যাপচার করতে পারতেছিলাম না, তো তখন সারা বছর সে এমন ভাবে সংরক্ষণ করছে ড্রাইভে। তখন আমি একদিন তার জন্য দোয়া চাইছি ক্লাসে যে আপনারা এই কৃষ্ণার জন্য দোয়া করবেন, কারণ সে আপনাদের অনেক হেল্প করছে, ঠিক আছে। তা আসলে
এরকম। আর এই যে ছেলেটা আমাদের এএসএ থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা, আমার সিনিয়র নেশা ভাই, ক্লাসের আগেও কথা বলতেছিলাম, কান্না করতেছিল ফোন দিয়া। সে আমার চাকরিতে সিনিয়র, 10-এর ব্যাচ, আমি 11। সে আপনার এই মসজিদ থেকে একই, আমাদের একই অফিসে, তো সে ডিবিতে, আমার পাশের ডিবি বিল্ডিং এ। নামাজ পড়ে এমন কোনো দিন নাই যে সে আমার জন্য মসজিদের সামনে দাঁড়ায় থাকতো না। আর প্রত্যেক দিন মাথাটা এইভাবে আমার হাতের নিচে এনে দিত, যে স্যার একটু হাত দিয়ে দেন মাথা। পায়ে ছুঁয়ে সালাম করার জন্য তো কত চেষ্টা করছে সে আমার পরীক্ষার আগে, স্যার একটু দয়া করে দেন। এটা বলার কারণটা কি জানেন? আমি এটা আপনাদেরকে আমি বলতেছি না যে আপনারা এরকম হন। বিনয় যার ভিতরে আছে, বিনয়, সে তত বেশি সফল। পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির দিকে তাকায় দেখবেন তারা বিনয়ী হয়। অনেক ভালো স্টুডেন্ট ছিল নেসার ভাই, ফার্স্ট হওয়ার কোনো মানে ইয়া ছিল না, ফার্স্ট হবে যে এরকম আমি কখনো কল্পনা করি না। তার চাইতে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের ক্লাসে ছিল, অনেক, সকল দিক থেকেই। হ্যাঁ, কিন্তু আসলে মানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো অনেক ইয়ে দেয়। মাসুদ ভাই যে যে 4 নম্বর হয়েছে নায়ক, সে কি করছে, যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার একটা ছেলে আমাদের গ্রুপে লেখালেখি করছে। হুম, কি লিখছে, মানে আমার বিরুদ্ধে একটা কথা লিখছে। মানে গ্রুপে লেখে না, সবাই তো আর আমার স্টুডেন্ট না। তো অনেক স্টুডেন্টরা এরকম করে যে আমরা কিন্তু মাস্টাররা সব এক মিল। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাস্টাররা কিন্তু আমরা সবাই এক, সবার সাথে সবার মিল আছে। আলাইন ভাই পরীক্ষা দিছে, আমার পরীক্ষার সমস্ত প্রশ্নের সাজেশন আমি তাকে দিছি, কিভাবে কি করতে হবে আমি সবসময় তাকে নির্দেশনা দিয়ে গেছি। আচ্ছা। এবং আমি চাইছিলাম যে সে সারা সারা বাংলাদেশে ফার্স্ট হোক, এবং রেজাল্ট হওয়ার পর পরে আমাকে ফোন দিছে যে স্যার আমার জন্য দোয়া করবেন। আমি বলি, স্যার আপনি, আমিও স্যার ডাকি, সেও আমাকে স্যার ডাকে। ঠিক আছে, আমি বলছি আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো, ঠিক আছে। যাই হোক, বিষয়টা কি বলতেছিলাম, তো এই লেখাটা দেখতে গিয়ে তা আমার স্টুডেন্টরা কি করছে, মানে ওরা কয়েকজন মেধাবী স্টুডেন্ট মিলে একটা গ্রুপ খুলছে। তাহলে পুলিশ হেডকোয়ার্টার এক ভাই আছে, নাম বলবো না, সে আমার বিরুদ্ধে একটা কথা গ্রুপে লিখছে, লিখতেই তো তারা গাপটি মারে সব ধরে ফেলছে। এবার স্ক্রিনশট সহ একজন আমার কাছে পাঠাইছে, এই মাসুদ ভাই। তো মাসুদ ভাই যে আমার কাছে পাঠাইছে এটা আমি আর বলি নাই, তো ওই ছেলেকে আমি ফোন দিলাম যে ভাই আপনি গ্রুপে এটা কেন, আবার এটা গ্রুপে এটা কেন লিখলেন। আমার বিরুদ্ধে আর জাহাঙ্গীর আলম জনি স্যারের বিরুদ্ধে লিখছে সে, আমাদের দুইজনকে অ্যাডজাস্ট করে। তাহলে ওই মাসুদ ভাই আমাকে মেসেজটা পাঠাইছে। পাঠানোর পরে পরে আমি বললাম যে ভাই আপনি এই কথাটা কেন বললেন। ও আমাকে বলতেছে যে, কসম কাটতেছে, স্যার আমি এটা বলি নাই স্যার, এটা আমার লেখা না স্যার, আমি কখনো এটা বলতেই পারি না স্যার, আমি আপনার দেশি, আমার বাড়ি ময়মনসিংহ, আমি স্যার এগুলো জীবনে করবো না স্যার, আমি আপনাকে সব ক্লাস দেখি, বলতেছে এটা। পরে আমি কি করলাম, ওই স্ক্রিনশটটা আবার তাকে পাঠাইলাম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা লেখার দরকার নেই এখানে প্লিজ, আমি এটা, আমি তো উত্তরটা দিতে পারতাম তাই না? এটা আপনার, এটা তো আমি হাইড করতে চাচ্ছি, আপনারা কেন লিখতেছেন? এরপরে তো আমি কি করলাম, তাকে আবার ওই স্ক্রিনশটটা পাঠালাম যে ভাই এই যে এটা তো আপনার আইডি, আপনার ছবি, আপনি তো এটা লিখলেন, ঠিক আছে। তখন সে আবার ওই মাসুদ ভাইকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আপনি তো স্যারকে স্ক্রিনশটটা পাঠাইছেন, ঠিক আছে। এবং মাসুদ ভাইকে কঠিনভাবে সে মানে যাই চেয়ে সেই বলতেছে। পরে যে কোনো একটা প্রেক্ষিতে মানে এই পুরানো হিস্ট্রিটা আমার টোটাল মনে নাই, তো মাসুদ ভাই ভাবছে যে আমি হয়তো কোনো বিষয় নিয়ে তার প্রতি মন খারাপ করছি, যে এই গ্রুপে আপনিও আছেন, হ্যাঁ তাইলে আপনি এগুলো কেন কিছু প্রতিবাদ করলেন না, এরকম একটা হয়তো কথা তাকে বলছিলাম আমি। এরপরে সে টানা মনে হয় 15 থেকে 20 দিন ফোন দিয়ে গেলে আমাকে সরি বলছে, স্যার আপনি যদি কষ্ট পান তাহলে আমার সব শেষ হয়ে যাবে, মানে মানে কি যে একটা অবস্থা শুরু করছে কিছুদিন সময়। আমি বললাম ভাই আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তাই আমি আমার স্যারের প্রতি এখনো বলি যে আপনাদের ক্লাসে গল্প বলি, আমার আমার শিক্ষাগুরু ইউসুফ স্যার লয়েডের, আমি এখনো মনে করেন যে যদি কয়েকদিন স্যারের সাথে দেখা না হয়, তাহলে আমি কোনো না কোনো স্যারের সাথে দেখা করতে যাই, স্যারের অফিসে দেখা করতে লাগে, নাহলে আমার, কারণ আমি তাকে গুরু হিসেবে সম্মান করি। এখন আমি, আপনারা কি বলবেন যে ক্লাস রেখে আপনারা আমাকে সম্মান করার জন্য এটা বলতেছি না, আপনি শুধু আমাকে না, আপনার জায়গায় প্রতিটা ক্ষেত্রে, আপনার বাবা মার ক্ষেত্রে, আপনার বন্ধুদের ক্ষেত্রে বিনয়টা ধরে রাখার চেষ্টা করবেন। যে যত বেশি নম্র, ভদ্র, সফলতা তার তত দ্বার প্রান্তে চলে আসবে। অনেক পড়ুয়া সব কিছুই জানে কিন্তু দেখবেন রেজাল্ট দূরে চলে গেছে। আবার আল্লাহ চাইলে অনেক কম পড়াশোনার ভিতরেও অনেক ভালো রেজাল্ট কিন্তু হইতে পারে। এবং আমি একটা কথা, আপনি একটা জিনিস, আমি জানি না আপনি এটা কিভাবে অনুধাবন করতেছেন, আপনি এটা কল্পনা করছেন, তাহলে যদি 1 থেকে 10-এর ভিতরে 8-9 জন আমাদের ক্লাসের স্টুডেন্ট হয়, এবং আমরা তো এটা, এখানে তো চাপা পিটানোর কোনো সুযোগ নাই, সুযোগ আছে? সুযোগ নাই। আমি ছবি সহ সবাইকে পোস্ট করবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন যে ওনারা কি মেসেজগুলো আমাকে দিছে, এগুলো দেখবেন। এবং এই স্টুডেন্টগুলোর ভাগ অন্য কেউ নিতেও পারবে না, এরা একচ্ছত্র আমাদের ক্লাসের স্টুডেন্ট। তাহলে কারণটা কি, কেন হলো এটা? তা আমি তাদের পিসিভিআর দেখলাম যে এই স্টুডেন্টগুলো এত ভালো রেজাল্ট করার কারণটা কি। আমি দেখলাম তারা কোনো লিখিত পরীক্ষা মিস করে নাই, এটা হচ্ছে তাদের প্রধান সফলতার কারণ। আমার মনে হয় আপনার, আপনার মনে হয় আমার কথাটা বুঝতে পারেন নাই। কি করে নাই? তারা লিখিত পরীক্ষাগুলো মিস করে নাই, এটা তাদের সফলতার অন্যতম প্রধান হাতিয়ার।
ইভেন কিছু স্টুডেন্ট এরকমও ছিল এর ভিতরে, যে আমাদের ক্লাসের পরীক্ষা তো দিছেই, অন্য অন্য যত জায়গায় প্রশ্ন পাইছে লিখে আমার কাছে পাঠায় দিছে, আমি দেখি আর না দেখি যে স্যার আমার এই খাতা একটু দেখে দিন, তো আমি এই প্রশ্নের পরীক্ষাটা দিয়ে দিছি। অতএব আপনাকে এমন একটা আগ্রহের জায়গা তৈরি করতে হবে। অনেক স্টুডেন্ট ফোন দিয়ে কান্না করতেছে, স্যার আমার সিরিয়াল 300-র পরে চলে গেছে, আমি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি নাই। আমার 1000-এর পরে চলে গেছে, আমি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি নাই। আমি কি খাতাটা আপনি দেখছি না দেখছি এটা আপনার সার্থকতা না। আমি দেখে আপনাকে ভয়েস দিব, সমাধান করবো, এটা হবে আস্তে আস্তে। ঠিক আছে, লোক তো আমি একা, এটা নিয়ে আপনি কোনো অবজেকশন করলে হবে না। আপনার কাজ হচ্ছে আপনি 2 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দিবেন। যখন 3 ঘন্টার পরীক্ষা নিব, 3 ঘন্টার পরীক্ষাগুলো আপনি দিতে থাকবেন। বাস, আপনার আর কোনো টেনশন করার দরকার নেই। কিন্তু সবচেয়ে বেশি জটিলতা এখানেই হয়, আমরা লিখিত পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে চাই না। কিন্তু এটার ফল কখন বুঝে? এই বছর যারা গত বছরে ভালো করে নাই, তাদের সবার কথা একটা, স্যার এই বছর আর যাই করি না করি স্যার, পরীক্ষাগুলো আর মিস করব না। তাহলে আপনাদের জন্য গত আগামী বছর কি এই কথা বলা না লাগে? ঠিক আছে। অতএব আমরা যে আমরা ক্লাসে গ্যারেন্টি দিছিলাম যে আমরা যে সাজেশন তৈরি করছি এবং 42টা 41টা প্রশ্ন নিছি, এর ভিতরে 85% থেকে 90% প্রশ্ন আমাদের পরীক্ষায় কমন থাকবে। এটা আমি প্রতি বছর বলি, গ্যারেন্টি সহকারে বলে, আল্লাহর উপর ভরসা করে, এবং এর ব্যতয় কোনো বছরই ঘটে না ইনশাল্লাহ, প্রতি বছর তাই ঘটে। কারণ আমি প্রত্যেক বছর প্রশ্নের নমুনা ঘুরে ঘুরে, হ্যাঁ, আমি মানে এমন না যে গত বছরের যে পরীক্ষার প্রশ্নগুলো করছি এবার সেম প্রশ্ন দিচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। আমি দেখি যে সালের সাথে সঙ্গতি রেখে কোন প্রশ্নগুলো করা যায়, এবং এগুলো নিয়ে আমি প্রচুর পরিমাণ আমি রিসার্চ করি যে আমি কোন জায়গা থেকে টাচ করলে আমার পরীক্ষার সর্বাধিক প্রশ্ন কমন পড়বে। এই বিষয়গুলো আমি ফোকাস করার চেষ্টা করি। এবং লাস্টে গিয়ে এমন কোনো জায়গার গ্যাপ থাকে না যে এইখানে পুলিশ হেডকোয়ার্টার প্রশ্ন করবে, সুযোগ থাকে না এরকম আর। যেভাবেই করুক আমার এই জায়গাগুলোর ভিতরে থাকে। কারণটা কি? কারণ আমি তো আপনাদের এই জায়গাটা থেকে আস্তে আস্তে আসছি এখানে, আসছি না এরকম না? হ্যাঁ, আমি তো ডাইরেক্ট সাব ইন্সপেক্টরে ভর্তি না। আমি কনস্টেবল থেকে এস হওয়ার জন্য রাজারবাগের এমন কোনো জায়গায় না আমার পদচারণ নাই, এমন কোনো টিচার নাই যে আমি পরীক্ষা দেই নাই। তো এই জায়গা তো আমি অনেক সংগ্রামী লোক একজন। অতএব আমি বুঝতে পারি যে আসলে কিভাবে করলে প্রসেসটা, এই জন্য আমাদের ক্লাসের রেজাল্টগুলো ভালো হয়। আপনি গত বছর রেজাল্ট দেখেন আমাদের ক্লাসের স্টুডেন্টদের, 1 থেকে 11-র ভিতরে আমরা 7 জন এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা, আমি সহ। তো এটা কারণটা কি? তাহলে আরো আমাদের লোক ফেল করছে না? রুলসগুলো, নিয়মগুলো আপনাকে মানতে হবে। নিয়মগুলো আপনাকে কি করতে হবে? মানতে হবে, আমাদের কথাগুলো শুনতে হবে। সবসময় আমার কথা আপনার ভালো লাগবে না, সবসময় আপনার মানসিক অবস্থা ঠিক থাকবে না। কিন্তু আফটার অল, মুটের উপর আপনার মনে রাখতে হবে যে আমাকে সফলতা অর্জন করতে হবে। এটা 1-2 দিন আপনি আমাকে জাজ করতে পারবেন না। আপনি আপনি পরীক্ষা, এবছর কত নম্বর সিরিয়াল, কার কার সিরিয়াল জানতে চাচ্ছেন আপনি? আমার? আচ্ছা, এখন যাই হোক, অনেক কথা বলছি, আপনারা নিজেরা বুঝতে পারবেন। ধৈর্য থাকাটা খুব জরুরি বিষয়। ধৈর্যশীল হইতে হবে আপনাকে, ধৈর্যশীল এবং সহনশীল হইতে হবে। সফলতা একদিনে চলে আসে না। আজকে এক ছাত্র মেসেজ করছে, 18 নম্বর সিরিয়াল হয়েছে কনস্টেবল থেকে এসআই পদে, রাজশাহীতে আছে খুব সম্ভবত। অনেক মানে আমার মেসেজ করছে, একটা আমার খুব কষ্ট লাগছে। মেসেজটা কি করছে জানেন? বলছে, স্যার আপনি আমাকে সারা বছর অবহেলাই করে গেলেন। ঠিক আছে, আপনার হয়তো অনেকের নাম মনে থাকলে নাম্বার লেখেন, 18 নম্বর, আমি নামটা ভুলিয়ে গেছি, আমার ক্লাসের স্টুডেন্ট। তো আমি দেখলাম যে তার 18 নম্বর সিরিয়াল হয়েছে। তো তার মেসেজটা থেকে আমার খুব খারাপ লাগছে যে কেন অবহেলা। আচ্ছা, ও আচ্ছা, তাহলে আপনাদের এই মেসেজগুলো, আমার কথাগুলো আপনার কাছে মনে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, এই জন্য আপনারা লেখালেখি করার সুযোগ পাচ্ছেন। আমি কিন্তু এই দুঃসাহসটা করতে পারতাম না। মানে আমি যে কথাগুলো বলতেছি এজ এ টিচার হিসেবে, তাই না? তা আমি এই কথাগুলো কিন্তু আপনার জন্য মোটিভেশন একটা, আমি মনে করতেছি। আপনি কি মনে করতেছেন জানি না, আমি মনে করতেছি এই কথাগুলো আপনার 5টা ক্লাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যা কথা বলতেছিলাম, যাই হোক, আপনাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ। তো সে মেসেজটা কি লিখছে, আমার এখনো হোয়াটসঅ্যাপে প্রায় 800+ মেসেজ পেন্ডিং আছে, আমি এখনো তাদের মেসেজ দেখে শেষ করতে পারি নাই। উনি মেসেজটা লিখছে, একটু দাঁড়ানো, আমি এই 1 মিনিট। ও আব্দুল মালেক ভাই, হ্যাঁ, মালেক ভাই লিখছে যে স্যার, আমি তো এই কিছুক্ষণ আগে, স্যার সবসময় আমাকে আমায় অবহেলার মধ্যেই রাখলেন। এরপর আমি লিখছি, আপনার মেসেজটা আমার কলিজায় লাগছে, ক্ষমা করবেন আমাকে, এটা আমার ব্যর্থতা। তো দেখলাম যে উনি কোনো পরীক্ষা মিস করে নাই। মানে আমি বললাম যে উনার এই কথাটা আমাকে হিট করার কারণটা কি। তাহলে হ্যাঁ, এখন দেখলাম যে উনি লিখিত পরীক্ষা কোনো মিস করে নাই। তা যারা এইরকম মেসেজগুলো দিতেছে, যে যাদের ভালো অবস্থান, ভালো রেজাল্ট করছে, তো তাদের হিস্টোরি এটা কি? তা আমি হিস্টোরি গিয়ে দেখলাম তাদের একটা
বড় হিস্ট্রি হচ্ছে তাদের একটা পরিশ্রমের একটা কি আছে, হিস্টোরি আছে। অর্থাৎ আপনি এটা 4 টাকানি কথা মনে করবেন না যে 42টা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা এটা কতটুক পরিমাণ আগ্রহ থাকলে পসিবল। তা উনি যে পরীক্ষা দিছে উনি এই যে গাপটি মারা স্টুডেন্ট ছিল, আমার সাথে সারা বছর তেমন কোনো যোগাযোগ নাই, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার খাতা আমার সিন করা আছে এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি অংশগ্রহণ করছে, একটা পরীক্ষা মিস নাই, আমি গুনে গুনে দেখলাম। এরকম আরেকজন লিখছে যে স্যার আমি আপনার ওনার সিরিয়াল মনে হয় খুব সম্ভবত 37 37 এরকম হবে। উনি লিখছে আসলে তো শেয়ার করার আমি সুযোগ পাইতেছি না, মানে এই জানুয়ারিতে 1 তারিখে একটা নতুন ব্যাচ শুরু হবে, এই যারা ভালো রেজাল্ট করছে এদের এক একজনের মাধ্যমে 20 50 জন করে ভর্তি হইতেছে ক্লাসে। বুঝাইতে পারছি বিষয়টা, মানে এই লোকগুলাকে শুধু লিঙ্ক দিতে দিতে শুধু লিঙ্ক দিচ্ছি নতুন গ্রুপের, মানে আবার মেসেজ দিয়ে আবার ফোন দিচ্ছে স্যার আমাদের ভর্তি করতেছেন না কেন। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে, আমি ফোকাসটা করছি কোথায়, প্রচারের উপরে, অ্যাডভার্টাইসের উপরে না, আমি আমার স্টুডেন্টদের উপরে আমি কাজ করছি। তাহলে হচ্ছে কোথায় থেকে, আমাকে এক ছাত্র 56 জনের লিস্ট পাঠাইছে যে স্যার এই 56 জন স্টুডেন্ট আমার, আমি আমার মাধ্যমে আপনার ক্লাসে ভর্তি করেন। আমি কইছি আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিলাম, আপনি এই 56 জনটা আপনি অ্যাড করে দেন ক্লাসে। বুঝাইতে পারছি? তাহলে আমার কি অ্যাডভার্টাইসের দরকার আছে? এগুলো আমার অ্যাডভার্টাইজ না? এগুলো আমার অ্যাডভার্টাইজ কিন্তু, এটাই স্বাভাবিক। তাহলে এই জায়গাটার প্রতি আমি ফোকাস করার চেষ্টা করি। পরীক্ষার আগে এমন হয়েছে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় একটা ক্লাস হয়েছে, অনেকে বকাবকি করতেছে, স্যার আপনি কি পাগল হয়ে গেছেন, বাদ দেন। আমি বলছি শেষ করতে পারতেছি না তো আমরা জায়গাটা। আচ্ছা, আরেকজন যে ছাত্রী ছাত্রী বলতেছিলাম কি বলছে, বলতেছে স্যার আপনি একটু কথা বলতেন যে ক্লাসের ভিতরে কিছু লোক এরকম থাকে, এরা সারা বছর গাপটি মেরে থাকবে, কিন্তু রেজাল্টের আমি বলতাম কিন্তু এই কথাগুলা যে রেজাল্টের সময় কিন্তু এরা দেখাই দিবে যে কি করছে। বলতে স্যার আমি তো তাই করলাম, আমি সারা বছর একদিনও ভিডিও মোডে আসি নাই, ঠিক আছে, কোনোদিন কথা বলার দুঃসাহসও করি নাই, ঠিক আছে, খালি চুপ করে সব কথা শুনতাম আর আপনার কথাগুলো শুনে হাসতাম। আমি কিন্তু স্যার তাই করছি। হ্যাঁ, যাই হোক, আপনি যে তালের হন, পড়ার তাল ঠিক রাখতে হবে। আপনি সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন, সময় মতো টেকনিক্যালি 2 2.5 ঘন্টা সময় পড়ে নিতে হবে। সবাই দেখতেছে আপনি ববগুড়ে সন্দেহভাজন, কিন্তু আপনি কিন্তু ভিতরে ভিতরে কাজটিকে আপনার অ্যাকশন চালায় যাচ্ছেন। রাত্রেবেলা সবাই ঘুমায় গেছে, মোবাইলে ছোট্ট লাইট দিয়ে বিছানা শুয়ে শুয়ে পরীক্ষা দিয়ে দিতেছেন, অসুবিধা নাই। অর্থাৎ আপনি যেভাবেই হোক, যে প্রসেসই হোক, আপনাকে আপনার জায়গা ঠিক রাখতে হবে কিন্তু। কি বলে এটাকে, যাতে মাতাল তালে ঠিক, আসলেই তাই। তাল ঠিক রাখা লাগবে আপনার, যে কোনো অবস্থায় পসিবল হওয়া, আপনাকে যে কোনো অবস্থাতেই সফলতা অর্জন করা ইনশাল্লাহ সম্ভব। ঠিক আছে, ইনশাল্লাহ সম্ভব। তো বলছি না যে আপনাদের এখন, আমি সবসময় বলি যে সিজনাল পড়াশোনা, রেজাল্ট হয়েছে মনটা একটু ফুরফুরা, প্রচুর পড়তে হবে, এরকম একটা ভাব তৈরি হয়েছে আপনাদের ভিতরে, আমার কাছে মনে হয় এরকম। 10 15 দিন পরে কিন্তু এই ভাবটা আবার একটু কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তাই না? এরকম, এই যে এখন যে ছাত্ররা মনে করে যে একদম সবাই মেসেজ করতে স্যার ভর্তি করেন, দেরি হইলে স্যার আমার তো লিঙ্ক দেন নাই, ভর্তি করেন নাই। আমি মনে মনে বলি যে এই আগ্রহটা আর এই 10 15 দিন পরে আর এতটা থাকবে না, কিন্তু যারা ধরে রাখতে পারে তারাই কামিয়াব হয়। সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো 15 ধারা, কোনো কাজ ইচ্ছাকৃত নাকি আকস্মিকভাবে, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আপনার সফলতার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, যদি আল্লাহ আমাকে জীবিত রাখে সুস্থ রাখে, যদি কোনো আল্লাহ বিপদ আপদ না দেয়, আমার কোনো চেষ্টার ত্রুটি আমি রাখবো না ইনশাল্লাহ। এখন আপনি দেখেন যে আপনি চেষ্টা করতে কি প্রস্তুত কিনা, যদি প্রস্তুত থাকেন আগামী বছর এই হাসিটা আপনি হাসবেন ইনশাল্লাহ। এবং এটা একদম স্বভাবতই এটা হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, অনেক ভালো পড়াশোনা করার পরেও দু একজন এরকম মিস্টেক হয়ে যায় যেগুলো অনেক কষ্টদায়ক হয়। হ্যাঁ, যেগুলোর জন্য আসলে এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ ভালোবাসবে, ভালোবাসবে বান্দাদেরকে, যাদেরকে বেশি ভালোবাসবে তাদের কি কি করবে, আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবে। একটা হাদিস আছে, আমি নিজে পড়ছি, যদি আল্লাহ পাক কাউকে খুব বেশি ভালোবাসে তাহলে আল্লাহ তারা বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে, যদি আরো বেশি ভালোবাসে তাহলে আল্লাহ আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে, যেমন আমাকে দান করতেছে আলহামদুলিল্লাহ। আর যদি আপনার পুরা কোনো এলাকাকে আল্লাহ বেশি ভালোবাসে তাহলে ওই এলাকার ভিতরে আল্লাহ বৃষ্টি দান করে, মানে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ রহমত বর্ষণ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে ভালোবাসে। ঠিক আছে, আচ্ছা। ফৌজদারি কার্য সাক্ষ্য আইনের 15 ধারা, কোনো কাজ কি ইচ্ছাকৃতভাবে নাকি আকস্মিকভাবে হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কি প্রভাব থাকবে? কি সরকারি চাকরি, সম্মানিত ব্যক্তি, অপরাধের ধরন, নাকি একই অপরাধের পূর্বে পুনরাবৃত্তি? একই অপরাধের পূর্বে পুনরাবৃত্তি। সাক্ষ্য আইনের 16 ধারা, ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতির অস্তিত্ব প্রাসঙ্গিক, স্বীকৃতি মৌখিক লিখিত উক্তি বা ডিজিটাল রেকর্ডে কোনো বিবৃতি যা বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে। সাক্ষ্য আইনের 18 ধারা, মামলার পক্ষ পক্ষের প্রতিনিধি, প্রতিনিধিত্বমূলক চরিত্রে মামলার বাদী, মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যাহার নিকট থেকে স্বার্থ প্রাপ্তি ঘটিয়াছে
তারা স্বীকৃতি প্রদান করতে পারবেন, তাদের বিবৃতিও স্বীকৃতি হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 19 দ্বারা তৃতীয় পক্ষ ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 20 দ্বারা মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 21 দ্বারা যে স্বীকৃতি দিবে সে প্রমাণ করবে না, তার বিরোধী পক্ষ প্রমাণ করে দেখাবে। তবে যে দিবে সে তার পক্ষ থেকেও স্বীকৃতি প্রমাণ করতে পারে। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। স্বীকৃতিকারী যদি কি হয়? সাথী আপু, আপনি কি অবস্থা? রেজাল্ট হয়নি? ভালো হয়নি? আপনি তো অনেক চেষ্টা করছিলেন আপু, তাহলে আপনি আল্লাহ পরীক্ষা পড়ছেন। আমি তো জানতাম আপনি অনেক ভালো করবেন। তবে লাস্টের দিকে আপনি একটু দুর্বল হয়ে গেছিলেন গত বছর, আমার মনে পড়ে যেটা। মানে প্রথম দিক দিয়ে শুরুটা অনেক ভালো ছিল, কিন্তু লাস্টে আপনি ওইটা ধরে রাখতে পারেন নাই। সাক্ষ্য আইনের 21 দ্বারা 3টা ক্ষেত্রে স্বীকৃতিকারীর যদি মৃত্যু হয়, আর দ্বিতীয়ত হলো স্বীকৃতি যদি যে ব্যক্তি স্বীকৃতি দিল এটা যদি দৈহিক বা মানসিক বৃদ্ধি সংক্রান্ত হয়, এটা যদি স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক না হয়ে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়। সাক্ষ্য আইনের পরবর্তী দ্বারা হলো 22 দ্বারা ডিজিটাল দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে দলিল সম্পর্কে স্বীকৃতি দেওয়া যায়। হ্যাঁ, দলিল সম্পর্কে স্বীকৃতি দেওয়া যায়। কিভাবে? দলিলে ভেজাল থাকলে, অথবা দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যদানের কি থাকলে, ক্ষমতা থাকলে। 22 ধারাটা আলো ভালো বুঝবেন যখন সাক্ষ্য আইনে 63 দ্বারা 65 দ্বারা পড়বেন। ডিজিটাল রেকর্ডের সম্পর্কে ডিজিটাল রেকর্ডের বিষয়ে স্বীকৃতি দেওয়া যায়, হ্যাঁ, যদি এখানে কোনো ধরনের কি থাকে, আপনার অকৃত্রিমতা সম্পর্কে কোনো প্রশ্ন ওঠে তখন। সাক্ষ্য আইনের 23 স্বীকৃতি যে দিবে, দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক হতেও পারে, না হতে পারে। কারণ কি? মামলাটার ক্ষেত্রে কি ঘটনা কি? ঘটনা হচ্ছে গিয়ে আদালত যদি ও ধরে নেয় যে তাদের ভিতরে কি আছে, একটা স্বীকৃতির বিষয় সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, পূর্বে থেকে চুক্তি করা আছে, আদালত ধরে নিতে পারলে সেই ক্ষেত্রে সেটা অপ্রাসঙ্গিক। আর ধরতে না পারলে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের পরবর্তী দ্বারা হলো সাক্ষ্য আইনের 24 ফৌজদারি মামলায় কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা যদি ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দেয়, ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারে যে এরকম ভেজাল আছে, অথবা এই স্বীকারোক্তির মাধ্যমে স্বীকারোক্তিকারীদের কোনো পার্থিব সুবিধা আছে অথবা অসুবিধা এড়ায় যাবে, তাহলে সেই ক্ষেত্রে এই স্বীকারোক্তি আদালতে কি অপ্রাসঙ্গিক। আর যদি ম্যাজিস্ট্রেটে বুঝতে না পারে বা ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে অপসারিত হয়, তাহলে সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 28 দ্বারা পুলিশের কাছে যদি স্বীকারোক্তি দেয় আসামির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। 25 দ্বারা তবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিলেও কাজে লাগবে, প্রাসঙ্গিক হতে পারে। সাক্ষ্য আইনে 27 দ্বারা তবে স্বীকারোক্তি ছাড়া হইতে পারে। এমসিকিউ প্রশ্ন, সাক্ষ্য আইনে 27 দ্বারাই স্বীকারোক্তি হিসেবে প্রাসঙ্গিক? স্বীকারোক্তি হিসেবে নো। কি হিসেবে প্রাসঙ্গিক এটা? সাক্ষ্য আইনের 27 দ্বারাই উদ্ঘাটিত অংশ হিসেবে প্রাসঙ্গিক, সরাসরি স্বীকারোক্তি না। স্বীকারোক্তির ভিত্তিতে হইতে পারে, আবার স্বীকারোক্তি না হোক তত্ত্বের ভিত্তিতেও কিন্তু হইতে পারে। এই জন্য সাক্ষ্য আইনের 27 দ্বারা ডিরেক্ট স্বীকারোক্তি প্রাসঙ্গিক বলা যাবে না। তাহলে কি? স্বীকারোক্তির ভিত্তিতে কোনো কিছু উদ্ঘাটিত হইলে উদ্ঘাটিত অংশটা প্রাসঙ্গিক, অথবা তত্ত্বের ভিত্তিতে কোনো কিছু প্রমাণ করতে পারলে যে অংশটা প্রমাণ হবে এবং যদি বিচার্য ঘটনার সাথে এটা সম্পৃক্ত থাকে তখনই গিয়ে প্রাসঙ্গিক হবে। কোনো পুলিশের হেফাজতে যদি ম্যাজিস্ট্রেট থাকে, আসামি থাকে, ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে তখন সেটা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনে 26 দ্বারা। আর যদি এটা না থাকে তাহলে এটা প্রাসঙ্গিক হবে না 26 দ্বারা। স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, তবে শুধুমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতির মাধ্যমে মাতাল ব্যক্তির নিকট থেকে, মানে স্বীকার, শোনা যায় না কথা? স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয় তবে শুধুমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতি মাতাল ব্যক্তি প্রতারণার মাধ্যমে ভিন্ন কৌশলে পূর্বে সতর্ক করে না নিলেও সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না, মানে প্রাসঙ্গিকই হবে। তাহলে 29 দ্বারা মূল কথা কি, প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? 29 দ্বারা কিন্তু প্রাসঙ্গিক। তাহলে 29 দ্বারা কিভাবে প্রাসঙ্গিক? ডাইরেক্ট নাকি অন্যভাবে হলে, অন্য দ্বারাই প্রাসঙ্গিক হলে এই দ্বারাই গিয়ে প্রাসঙ্গিক হবে? তাহলে একটা প্রশ্নের উত্তর দেন। পুলিশের হেফাজতে কোনো ব্যক্তি স্বীকারোক্তি আদায় করা হলো, পুলিশের হেফাজতে কোনো ব্যক্তির স্বীকারোক্তি আদায় করা হলো। এই স্বীকারোক্তি আদায় করার সময় ওই ব্যক্তি মাতাল ছিল। বোঝার চেষ্টা করেন, স্বীকারোক্তি আদায় করার সময় ওই ব্যক্তি মাতাল ছিল। এই স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক? কি উত্তর দিবেন বলেন? পুলিশের হেফাজতে এক মাতাল মাতাল অবস্থায় এক ব্যক্তির স্বীকারোক্তি আদায় করা হলো, এই স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক?
কি লিখবেন দ্বারা? যেমন সাক্ষ্য আইনে 26 ধারা মোতাবেক পুলিশের হেফাজতে মাতাল কোনো ব্যক্তি স্বীকারোক্তি আদায় করা হলো, ওই ব্যক্তি মাতাল ছিল কিন্তু ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না, সাক্ষ্য আইনে 26 ধারা এটা কি? অপ্রাসঙ্গিক। কিন্তু ওই ব্যক্তি মাতাল ছিল, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, সাক্ষ্য আইনের 26 এবং 29 ধারার ক্ষমতা বলে এটা প্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিকের ক্ষেত্রে 26 29 লিখতে হবে, অপ্রাসঙ্গিকের ক্ষেত্রে কি লিখতে হবে? 26 ধারা লিখতে হবে। বুঝছেন? আচ্ছা, এগুলো এমনিতেই বুঝতে পারবেন কিছুদিন যাওয়ার পরে আপনি। প্রশ্ন বোঝার কৌশল যার যত বেশি, সে তত বেশি ভালো করবেন। আরেকটা বিষয় আমি একদম আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই, যে আপনারা এটা দেখানো ঠিক হবে না। আমাদের সোহান ভাই যে ফার্স্ট হয়েছে আইনে সারা বাংলাদেশে, হাতের লেখা কিন্তু দুর্বল মোটামুটি। আমাদের যে আবু নেসার ভাই সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষায়, হাতের লেখা কিন্তু A1 ক্যাটাগরি বলবো না আমি। ঠিক আছে, অতএব হাতের লেখা কোনো ফ্যাক্টই না, এগুলো চিন্তা মাথা থেকে যারা ফেলায় দেন। আমি দেখলাম যাদের রেজাল্ট ভালো হয়েছে ম্যাক্সিমাম হাতের লেখা তুলনামূলক দুর্বল। আমাদের যে মাসুদ ভাই 4 নাম্বার হয়েছে, A1 ক্যাটাগরির হাতের লেখা না। আমাদের যে হুমায়ুন থার্ড হয়েছে, A1 ক্যাটাগরির হাতের লেখা না। অতএব ধারা ঠিক থাকলে আপনাকে নাম্বার দিবে। ধারা ঠিক থাকলে কি আরেকটা আরেকটা কথা আমি দেখলাম, মানে আইনেও আইনেও আপনাকে বিচক্ষণ হইতে হবে, কিন্তু কাটাছেঁড়া করতে হবে না। ধারাটা নিচে প্রপারলি বসাইলে আপনাকে নাম্বার দিবে, এটা মনে রাখবেন। মানে এটা তাদের জন্য বলতেছি যে হাতের লেখা নিয়ে যারা খুব বেশি টেনশন করতেছেন, এরকম না। প্রতি বছরের দিকে দুর্বল হাতের লেখা নিয়ে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব, অনেক বলতে ফার্স্ট হওয়াও সম্ভব। ঠিক আছে, কি বললাম? তবে কাটাছেঁড়া করতে পারবেন না। আর হচ্ছে স্পষ্টভাবে লিখতে হবে। তাহলে কাটাছেঁড়া করবেন না, স্পষ্টভাবে লিখতে হবে। কিভাবে পারবেন? আপনি নিয়ত করছেন আমি কাটাছেঁড়া করব না, স্পষ্ট করে লিখব, সুন্দর করে দ্বারা বসাবো। পসিবল এটা? পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো লিখে অভ্যাস নাই। আপনি কাটাছেঁড়াই কি বুঝেন, গ্যাপই কি বুঝেন, দ্বারা কিভাবে বসাবো এটাই কিভাবে বুঝবেন? আপনি তো ট্রেনিং দেওয়া নাই। এই জন্য এই ট্রেনিংটা আপনাকে কি করতে হবে? আগেই দিতে হবে। তাহলে আমরা সারা বছর যে কাজটা করতেছি এটা কি? ট্রেনিং। পরীক্ষার হলে যে কাজটা করবো এটা কি? ওটা হলো যুদ্ধ। ওটা হলো কি? যুদ্ধ। তাহলে ট্রেনিং ছাড়া যুদ্ধে যাওয়ার ফলাফল কিরকম? বুঝেন তো বিষয়টা? ট্রেনিং ছাড়া যুদ্ধ যাওয়া ঠিক এরকম একটা অবস্থা এটা। সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো 30 ধারা। কত? 30 ধারা। আমি অনেক খুশি 2 3 দিন ধরে, বুঝছেন? মানে আমার খালি আনন্দ মনের ভিতরে, আলহামদুলিল্লাহ, খালি শুক্রিয়া আদায় করি সারাদিন আল্লাহর কাছে। আমি আমার একটা কি ছিল জানেন, যে আমি আমার মিসেসকে বলতেছিলাম যে আমার তো ক্লাসে যে স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিছে, তো মানে ওরকম আহ, মানে মারমুখী স্টুডেন্ট সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে যাবে আমার ক্লাসে কিন্তু এরকম স্টুডেন্ট আমি দেখি না আসলে। মানে আমার মিসেসকে বলতেছিলাম যে খুব ভালো রেজাল্ট তো হবে, আমি তো সারা বছর অনেক কষ্ট করলাম, স্টুডেন্টদেরকে নিয়ে অনেক যুদ্ধ করলাম, এখন আসলে রেজাল্ট যে কি হবে। তো এটা আমার একটা, মানে একজন স্টুডেন্টের যতটুকু আগ্রহ থাকে তার চেয়ে বেশি আগ্রহ আমার থাকে যে রেজাল্টটা কি হবে। এটার উপর কিন্তু আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, করে না? করে কিন্তু। তো বলতেছিলাম যে কি হবে, আমার মিসেস বলতেছিল যে তুমি যে কষ্ট করো, যে শ্রম দেও ছাত্রদের জন্য, দেখবো যত দুর্বল থাকুক রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তো আমি তো রেজাল্ট যখন একের পর এক আসতেছে, দিকে 1 আমার, 2 আমার, 3 আমার, 4 আমার, 5 আমার, মানে সব আমাদের ক্লাসের ছাত্র। তখন আমি এর বলছি, তা আমি ছিলাম হাসপাতালে, বোঝার চেষ্টা করেন, আমি ছিলাম হাসপাতালে, আমার মিসেস তো অসুস্থ আপনারা জানেন, একটু ডাক্তারের কাছে আবার গেছিলাম। তখন আমি আবার বলছি যে আমার আগে 2 মেয়ে হয়েছে, এদের জন্য খালি বরকত আমার জীবনে। পরে বলছে যে আমার পক্ষ থেকে আমার পিচ্চির একটা চুমু দেবো তুমি, ঠিক আছে? এটা ওর বরকতে হইতেছে এগুলা, মানে এটা আমি ধারণা করি যে আল্লাহ আমার দিচ্ছে এটা। বুঝছেন? আমি বলছি আমার, আমি তো দূরে হাসপাতালে, ও বাসায়। আমি বলছি তাহলে আমার পিচ্চির তুমি আমার পক্ষ থেকে একটা চুমু দেও, ঠিক আছে? ও আর অনেক বেশি বরকতি। অতএব এটা বলার কথা হচ্ছে যে সন্তান ছেলে হোক মেয়ে হোক এগুলোর ভিতরে কিন্তু বরকত থাকে। প্রচুর স্নেহ করতে হবে বাচ্চাদেরকে, যা চাইবে। সহজ কথা, খালি আমি বলছি না। এই নেসার ভাই বলতেছে বন্ধু স্যার আপনি, আমি খালি আইন শিখি নাই। এই যে দান সদগার কথা বলছেন, সারা বছর আমার পকেটে 2 টাকা থাকলে 2 টাকা দান করে দিছি আমার এই পরীক্ষার রেজাল্টের জন্য, আমি নিয়ত করছি এটার জন্য। ঠিক আছে? এবং অনেক আমল শিখাইছেন, এই আমলগুলো করছি। আমি দেখতাম যে মসজিদ থেকে বেরোইয়া উনি মানে এমন করতেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম মসজিদে পড়তো, আল্লাহর কাছে চাইতো, হয়তো পাইছে। অতএব আপনাকে অনেকগুলা বিষয়ে একসাথে আগাইতে হবে, তখন কি আপনি কিন্তু একটা সফল হবেন। আর এরকম কোনো আমি এখন ব্যক্তি দেখি নাই যে প্রচুর আইনা জানে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে, ভালো রেজাল্ট করে ফেলছে, এরকম না। আমি প্রচুর আইন পড়ছি, কিন্তু আমি এমন কোনোদিন আল্লাহর কাছে সেজদাই চাই নাই যে আল্লাহ আমি তুমি আমাকে একটা উত্তম সম্মানজনক স্থান দিও, আমি চাওয়া থেকে কোনোদিন বিরত থাকি নাই। তাহলে সবগুলো বিষয়ে যখন সমন্বয় হবে, তখন আপনি কি একটা কি করবেন, সফলতার জায়গায় গিয়ে কি করবেন, পৌঁছাবেন। এই জন্য যে স্ত্রী আছে, সন্তান আছে, এদের এদের প্রয়োজন না হইলেও এদেরকে কিছু কিনে দিবেন আপনি। কে কি বলতেছে, কোন ইউটিউব বক্তা কি বলতেছে, এগুলো দেখার শোনার সুযোগ নেই। বাচ্চাকে একটা কিছু কিনে এনে দিবেন, খুশি হয়ে যাবে। রিজিক তো আল্লাহ নির্ধারণ করবে।
আপনার ঘরের স্ত্রীকে গিফট করবেন, বাচ্চাদেরকে জিনিস কিনে দিবেন, ওরা খুশি হবে, আল্লাহ আপনার বরকত রিজিক বাড়ায় দিবে। এবং এটা পরীক্ষিত। এটা আল্লাহ যখন দেয় তখন আপনি কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ দিতে পারে আর কিভাবে আসতে পারে। এটা হুঁশিয়ার এই বিষয়গুলো। কোনো অবস্থাতেই এই বিষয়গুলো থেকে বঞ্চিত করবেন না সন্তানদেরকে, বিশেষ করে ছেলে হোক আর মেয়ে হোক। সাক্ষ্য আইনের এই পর্যন্ত ছিল আমাদের, ও আরো তো ছিল 30 ধারা। প্রমাণিত যে স্বীকারোক্তি স্বীকারোক্তিকারক এবং তার সাথে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে সেই সম্পর্কে বিবেচনা। কি বিবেচনা করবে? শেখ সাদি আর শরীফুলের বিচার একসাথে হচ্ছে। শেখ সাদি বলতেছে, হ্যাঁ আমি তো হত্যা করছি, শরীফুল আমার সাথে ছিল। শুধু তাই বললেই হবে? বিচার একসাথে হইতে হবে। বিচার একসাথে মানে কি? মামলা একসাথে হয়েছিল, পুলিশ রিপোর্ট একসাথে দিছে, বিচারও একসাথে হইতেছে। তখন আদালত বিবেচনা করবে যে দুইজন তো একসাথে এক মামলার আসামি, হতে পারে ঘটনা। কিন্তু আমার সাথে শেখ সাদির মামলার বিচারই নাই, নামই নাই। তাহলে আদালত এই সম্পর্কে বিবেচনা করবে? স্বীকারোক্তি হিসেবে বিবেচনা করবে না, অন্য হিসেবে হইতে পারে। কারণ শেখ সাদিকে আমার স্বীকারোক্তি দিতে পারে? অসম্ভব। আমি স্বীকারোক্তি কি নিজেরটা অন্যের দোষ নিজে স্বীকার করা, নিজের দোষ অন্যে স্বীকার করা, নাকি নিজের দোষ নিজে স্বীকার করা? উত্তর হলো নিজের দোষ নিজে স্বীকার করা। এই জন্য 30 ধারার কথা হলো এটা। সাক্ষ্য আইনের 31 ধারা, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে কি করতে পারে? বাধা দিতে পারে। প্রমাণে বাধা দিতে পারে। সাক্ষ্য আইনের 32, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত, নিখোঁজ, সাক্ষ্যদানের অযোগ্য অথবা বিদেশে অবস্থানরত। মৃত, নিখোঁজ, সাক্ষ্যদানের অযোগ্য, বিদেশে অবস্থানরত। এগুলো ব্যাখ্যা পারবেন? মৃত বলে তার মৃত প্রমাণ হইতে হবে। নিখোঁজ মানে যথাসাধ্য চেষ্টা করে খুঁজে পাওয়া যায় নাই। সাক্ষ্যদানের অযোগ্য মানে স্থায়ীভাবে অযোগ্য। বিদেশে অবস্থানরত, যাকে হাজির করার সময় এবং টাকার দরকার, যেটা এই মামলার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে এই ব্যক্তিদের বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে নিজে নিজেই কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে 32-এর 1, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত, কোনো ব্যক্তি নিখোঁজ, কোনো ব্যক্তি সাক্ষ্যদানের অযোগ্য, সবগুলো বলা যাবে নাকি শুধু একটা বলতে হবে? শুধু একটা বলতে হবে। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত এবং মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠছে, কেন সে মরে গেছে, তাই না? তখন বলতেছে এই কারণে সে মরে গেছে। কে বলছে? যে মরে গেছে সে মৃত্যুর আগে বলে গেছিল। তখন কি সে মুমূর্ষু অবস্থায় ছিল? না, মুমূর্ষু ছিল না। তাতে কোনো সমস্যা নাই, সুস্থ থাকলেও হবে। কিন্তু তার মৃত্যুর পরে, তার মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে, তার অনুপস্থিতিতেই তার বিবৃতি নিজে নিজেই প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 32-এর কত দ্বারা? 1 দ্বারা। সাক্ষ্য আইনের 32-এর 1 দ্বারা। এগুলো আরো বুঝবেন। সাক্ষ্য আইনটা এমন একটা আইন, যেমন সাক্ষ্য আইনের 32 দ্বারা আরো কোথায় গিয়ে বুঝবেন? সাক্ষ্য আইন 136 দ্বারা যখন পড়বেন তখন 32 আরো বুঝবেন। সাক্ষ্য আইনের 104 দ্বারা যখন পড়বেন তখন 32-এর 1 আরো গিয়ে বুঝবেন। সিস্টেমটাই হলো এরকম, একটা একটার সাথে কি জড়িত, রিলেটেড। আচ্ছা, আরেকটা বিষয় আগে বলি। যেমন অনেক স্মৃতি, অনেকে অনেক ফোন দিয়ে অনেক কথা বলতে, এগুলো শেয়ার করা লাগে আপনাদের সাথে। আমরা পুলিশ প্রবিধানের 272 থেকে এমন কিছু আলোচনা করছি গত বছর। 272-এর ক, খ এর 1 2 3 4 5 6 7, এসি থেকে এসআই পদে এমন একটা প্রশ্ন হয়েছে, যে পরীক্ষাটা আমি আমি নিজেও পরীক্ষা নিছি, এবং এটা যারা 272 বিধি গভীরে না পড়ছে তারা জীবনে এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। আমার এক স্টুডেন্ট ছিল ক্লাসে 69 সিরিয়াল হয়েছে, আমি তারা ধরে রেখেছিলাম 1 থেকে 5-এর ভিতরে। কিন্তু প্রথম দিক দিয়ে যেভাবে তার হাতের লেখা এবং উপস্থাপন সব ভালো, কিন্তু দাঁড়া লিখতে গিয়ে ব্যাপক ভুল করে। ঠিক আছে, আবু তালেব ভাই আপনারা চিনবেন, সারা বছর ক্লাস করছে, ব্যাপক পরিশ্রম করছে, হাতের লেখা খুব সুন্দর। কিন্তু তার নিয়ে আমার ভয় ছিল এটা, যে সে খাতার ভিতরে যখন লিখে দ্বারা অনেক ভুল ত্রুটি লিখে ফেলে। তো আমি সারা বছর তারে মোটামুটিভাবে যথেষ্ট হুমকি দিছি। লাস্টের দিকে মোটামুটি পজিশনে চলে আসছিল। পরীক্ষার হলেও কোথাও 1 2 বার এরকম একটা কাজ করছে, নাহলে তার সিরিয়ালে তো পিছনে যাওয়ার কথা ছিল না। যাই হোক, 69 সিরিয়াল হয়েছে। তো কিছু প্রশ্ন সে বললো যে স্যার এই যে এই প্রশ্নগুলা, তারপরে আপনার ক্রাইম সিন বস্তুগত সাক্ষ্যের প্রশ্নগুলা, এগুলা একমাত্র সারা বাংলাদেশে আমরাই আলোচনা করি। আমি দেখছি বিভিন্ন ক্লাসগুলোর সাথে অপরাধ তদন্ত নির্দেশিকা একবারে আমরা এটাকে তুলাধুনা করে ছেড়ে দিই। এটা আমরা আমাদের ক্লাসের রেজাল্টগুলো বেশি ভালো হওয়ার কারণ কি? খুব গভীরে গিয়ে আমরা আইনটাকে আলোচনা করার চেষ্টা করি। যেন পরীক্ষার ফলের প্রশ্নগুলো দেখেন সহজ, কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন দেখবেন এখানে গভীর কিছু জিনিস চাইতেছে। এগুলো তখনই সম্ভব যখন আইনের গভীরে আপনি ঢুকবেন। এই জন্য কষ্টটা বেশি হবে, সফলতাটাও কি হবে? বেশি হবে। কথা বুঝেন নাই? বারবার কষ্ট করার দরকার আছে? বারবার কষ্ট করার দরকার নাই তো। এই জন্য একটু কষ্ট হবে আপনাদের। লাভ হবে কি, আইনটাও গভীরে দেখলেন, প্রথমবার একটা পদোন্নতি পেয়ে গেলেন, তাই না? এবং নিজে নিজে নিজের একটু ভালো লাগলো যে আমি এই বিষয়গুলো কি করলাম, জানলাম। ঠিক আছে।
এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে এই তৌফিকটা দাও, যেন আল্লাহ আমি পদোন্নতি পর্যন্ত পৌঁছাইতে পারি। অনেকের অনেক রকমের বিপদ আপদ কিন্তু চলে আসে, তাই না? এগুলো আমরা ফিরাইতে পারি না। এই জন্য আগে থেকেই প্রতিরোধ, মানে প্রতিরোধমূলক পুলিশের যেমন ব্যবস্থা আছে অপরাধ প্রতিরোধ, আল্লাহর কাছে চেয়েও আপনি বিপদ থেকে মুক্ত রাখার প্রতিরোধমূলক ব্যবস্থা আছে। সবসময় চাইবেন আল্লাহ আপনি আমাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখো, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক, মানসিক, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা থেকে আমাকে দূরে রাখো। দেখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন, ঠিক আছে? আর সাধ্যমতো দান সদকা করবেন, দেখবেন জান এবং মালের নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ। সাক্ষ্য পরবর্তী ধারা হলো 32-এর 2। 32-এর 2 কি বলতেছে? আপনি একটা কাজ করতেছেন, অফিসের কাজ, একজন মাস্টারি করতেছে, একজন ডাক্তারি করতেছে, একজন উকালতি করতেছে। তাদের কাজের একটা অংশ হিসেবে কি করতেছে, এটা সরকারি হওয়ার দরকার নেই, কাজের একটা অংশ হিসেবে কোনো জায়গায় কি করছে, কোনো বিষয় লিপিবদ্ধ করে রাখছে। 10 বছর পরে গিয়া, 20 বছর পরে গিয়াও তার এই লিপিবদ্ধ বিষয়টা কি হবে, তার অনুপস্থিতিতে উকিল মরে গেছে, হারায় গেছে, বিদেশে চলে গেছে, সাক্ষ্যদানের অযোগ্য হয়ে গেছে, এই লেখাটা কি হবে, নিজে নিজেই প্রাসঙ্গিক হবে। কত? সাক্ষ্য 32-এর 2। 32-এর 3 আমি সাক্ষ্য দিচ্ছি, রাশেদুল আমার কাছে 5,000 টাকা পায়। শুনছেন আপনারা সবাই? কত টাকা পায়? 5,000। আমি রাত্রে মারা গেলাম আজকে। পরবর্তীতে রাশেদুল আমার বিরুদ্ধে একটা দেওয়ানি মামলা করলো 5,000 টাকার জন্য। আদালত বলবে আপনার কাছে কোনো সাক্ষ্য আছে? এখন আমি আজকে বলছি কিনা 5,000 রেকর্ড হিসেবে থাকবে কিনা, এটা রেকর্ড আছে না? এটা রেকর্ড তো আছে। অথবা ধরেন রেকর্ড নেই, আপনার সামনাসামনি আমি বলছি, আদালতে গিয়ে হয়েস ভাই, তানভীর ভাই বলবে হ্যাঁ শরীফুল ভাই বলছিল তার কাছে কি 5,000 টাকা সে পায়। তাহলে আমার বিবৃতিটা আমার, আমি তো নাই, আমি কি আছি? আমি তো মারা গেছি, হারাই গেছি, বিদেশে চলে গেছি। তাহলে এই বিবৃতিটা আমার বিরুদ্ধে গেছিল না, যেহেতু আমার কাছে সে টাকা পায়। তাহলে এই টাকাটা আমার পক্ষ বা পরিবারের পক্ষ থেকে কি করতে হবে, তাকে দিয়ে দিতে হবে। মানে প্রাসঙ্গিক হবে। আরেকটা কথা, সাক্ষ্য আইন বোঝার জন্য প্রাসঙ্গিক মানে প্রমাণিত চূড়ান্ত প্রমাণ এটা মনে করে না। প্রাসঙ্গিক মানে কি, আদালতে এটা বিচার্য বিষয়ের সাথে কি গ্রহণযোগ্যতা আছে, এতটুকু আর কি। প্রাসঙ্গিক মানে মনে করেন না, এই যে আমি বলছি মৃত্যুকালীন জবানবন্দি, যে আমার মৃত্যুর জন্য শেখ সাদি দায়ী, এই কথা বলে আমি কি করলাম, আমার মৃত্যুর জন্য শেখ সাদি দায়ী, এই কথা বলে মারা গেলাম। আপনারা সবাই শুনছেন না এটা? ধরুন আজ রাতে আমার মৃত্যু হলো, তাহলে আমার যখন মৃত্যু হলো আমি যে বিবৃতি দিয়ে গেলাম, এটা মৌখিক হোক আর লিখিত হোক আর ডিজিটাল রেকর্ডে হোক, আমার মৃত্যুর পরে কিন্তু এটা নিজে নিজেই কি হবে, প্রাসঙ্গিক হবে। এখন আমি যে বললাম আমার মৃত্যুর জন্য শেখ সাদি দায়ী, এটা প্রাসঙ্গিক হয়েছে, তার মানে কি এটা শেখ সাদির ফাঁসি হয়ে যাবে? এরকম বিষয়টা কি এরকম? না, আদালত শুধুমাত্র গ্রহণ করবে যে এটা হতে পারে, শরীফুলের মৃত্যুর জন্য মনে হয় শেখ সাদি দায়ী। তাহলে এটার পক্ষে আবার বিপক্ষে সমর্থনমূলক সাক্ষ্য, অসমর্থিত সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে। সাক্ষ্য আইনে কত ধারা? 158 ধারা। কত ধারা? সাক্ষ্য আইনের 158 ধারা। যে সাক্ষ্য আইনের 32, 33 ধারা যে বিষয়গুলো প্রাসঙ্গিক, সেই বিষয়গুলোর পক্ষে অথবা বিপক্ষে, সমর্থনে অথবা বৈপরীত্য প্রদর্শনে সাক্ষ্য গ্রহণযোগ্য হয় সাক্ষ্য আইনের 158 ধারা। তার মানে কেউ সিটিতে লেগে গেছে যে তার কারণে আমি মৃত্যুবরণ করছি, সে আমাকে ভালোবেসে কি করছে, ধোঁকা দিছে, এই মানে এই নয় যে সিটিতে লেগে গেছে এই জন্য প্রেমিকের মৃত্যুদণ্ড হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। এটার পক্ষে বা বিপক্ষে আরো কি করা যাবে, যে মারা গেছে তার পক্ষেও সাক্ষ্য দিতে পারবে, যারা দায়ী করে গেছে তার পক্ষেও সাক্ষ্য দিতে পারবে, সমর্থনমূলক সাক্ষ্য। সাক্ষ্যনে কত দ্বারা? সমর্থনমূলক সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্যনে 3টা ধারা আছে: 156 ধারা, 157 ধারা, 158 ধারা। আবার আরেকটু যদি গভীরে যাই, তাহলে সাক্ষ্যনের 114 ধারা। সাক্ষ্যনের কত দ্বারা? 114 ধারা। এই 4টা ধারা সমর্থনমূলক সাক্ষ্যের কথা বলে সাক্ষ্য আইনে। তবে মূল হলো সমর্থনমূলক সাক্ষ্যের যদি সংজ্ঞা পড়তে চান, তাহলে সংজ্ঞা হলো সাক্ষ্যনের 156 ধারা। আচ্ছা, এরপর আসেন 3। তাহলে 4 হলো কোনো ব্যক্তি কোনো অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে কোনো বিবৃতি প্রদান করলো, মারা গেল, হারাই গেল, বিদেশে চলে গেল, তার বিবৃতি নিজে নিজেই প্রাসঙ্গিক। কত দ্বারা এটা? 4-এ। 5 হলো সম্পর্ক নিয়ে, আমি বললাম তানবীর এবং আরশাদ তারা 2 ভাই, সহোদর ভাই, মায়ের পেটের ভাই। অথবা ক এবং গ তারা স্বামী স্ত্রী। তাহলে রক্তের বৈবাহিক দত্তক সম্পর্ক সম্পর্কে আমি বিবৃতি করলাম, বিবৃতি দিলাম, দিয়ে চলে গেলাম কোথায়, বিদেশে। পরবর্তীতে প্রশ্ন আসছে আরশাদ এবং তানবীরের সম্পর্ক কি? তাহলে তাদের সম্পর্কে যদি আমি জানি, বলছে তারা 2 ভাই, তাহলে আমার এই বিবৃতিটা আমার অনুপস্থিতিতেও তাদের এই রক্তের সম্পর্ক হিসেবে পরবর্তীতে কি হবে, প্রাসঙ্গিক হবে। যখন আমি বিবৃতি প্রদান করছিলাম তখন কিন্তু এটা কি ছিল না, এই সম্পর্কটা কোনো বিচার্য বিষয় ছিল না।
নম্বরটা হলো এরকমই, রক্তের সম্পর্ক এবং বৈবাহিক দত্তক সম্পর্ক কোন ব্যক্তি সম্পর্কে? মৃত ব্যক্তিদের সম্পর্কে। কোন ব্যক্তি? মৃত ব্যক্তি সম্পর্কে। যেমন ধরেন মৃত ব্যক্তিকে, ওসমান হাদি মারা গেছে, তাহলে আমি ওসমান হাদির সাথে তার ভাইয়ের নাম আমি জানি না, ধরেন তার ভাইয়ের নাম বললাম যে তারা দুজন সহোদর, তাহলে মারা গেছে কি ওসমান হাদি, এখন আমি শরীফুল আমি নিজেও মরে গেলাম, তাহলে মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে প্রশ্ন আসছে যে উসমান হাদির সাথে তার কি সম্পর্ক, ওর ভাইয়ের কি সম্পর্ক, তাহলে আমি যে মৃত্যুর পূর্বে বলে গেছিলাম, অথবা আমি মারা গেলাম, হারায় গেলাম, বিদেশে চলে গেলাম, কিন্তু যাদের সম্পর্কের কথা বললাম তারা কি? তারা কিন্তু মৃত। অর্থাৎ মৃত ব্যক্তি সম্পর্কে কেউ বিবৃতি প্রদান করছে, যাদের সম্পর্কে বিবৃতি প্রদান করছে তারা মৃত, আর যে বিবৃতি প্রদান করছে সে কি? সে হয়তো মারা গেছে, হারায় গেছে, অথবা বিদেশে চলে গেছে, অথবা সাক্ষ্যদানের কি হয়ে গেছে? অযোগ্য হয়ে গেছে। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝছেন? এরকম আর কি। সাক্ষ্য আইনের 7 হলো 13 ধারায় অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক। এখন অধিকার ও প্রথার অস্তিত্ব শুধু প্রাসঙ্গিক 13 ধারা, কিন্তু অধিকার ও প্রথার বিষয় সম্পর্কে কোথায় দলিলে বা উইলে লিপিবদ্ধ করা আছে, তখন সেটা প্রাসঙ্গিক কত ধারায়? সাক্ষ্য আইনের 32-7 ধারায়। 32-8 বিবৃতি অনেকগুলো ব্যক্তি দিছে। কতগুলো ব্যক্তি? ধর 10 জন ব্যক্তি মিলে একটা বিবৃতি দিছে, 10 জনের কেউই নাই। কয়জন হারায় গেছে, কয়জন মারা গেছে, কতজন বিদেশে চলে গেছে, কিন্তু বিবৃতিটা কি হয়েছে? বিচার্য বিষয়ের সাথে একটা প্রাসঙ্গিক মনোভাব প্রকাশ করছে। তাহলে বিবৃতি যদি অনেকগুলো ব্যক্তিও দিয়ে থাকে, তাহলে পরবর্তীতে এই ব্যক্তি একজনও নাই, তাদের অনুপস্থিতি যদি বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক মনোভাব প্রকাশ করে, তখন সেটা প্রাসঙ্গিক। আপনি 32-এর 1-2টায় কবিরা নেওয়ার চেষ্টা করবেন, 3 থেকে 8-এর জায়গাগুলো পরবর্তীতে প্রশ্ন পড়ানোর সময় আরো সহজ হয়ে যাবে আপনার জন্য ইনশাল্লাহ। 33, কোনো ব্যক্তি সাক্ষ্যে দেওয়া বিবৃতি। সাক্ষ্যে দেওয়া বিবৃতি মানে কি? একবার সাক্ষ্য প্রদান করছে, কোনো বিষয় একবার কি করছে? সাক্ষ্য দিছে, পরে আর নাই। কেন নাই? মারা গেছে, হারিয়ে গেছে, বিদেশে চলে গেছে, অথবা সাক্ষ্যদানের অযোগ্য হয়েছে, বিরোধী পক্ষ তাকে গুম করে ফেলছে বা সরায় রাখছে। তখন কি হবে? সাক্ষ্য আইনের 33 ধারা মোতাবেক তার পূর্বের দেওয়া বিবৃতি পরবর্তীতে কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে আমি বিবৃতি দিয়ে আজকে বলে গেলাম যে আলী আসগরকে হত্যা করার জন্য নূর নবী দায়ী, এই কথা বলে আমি বিদেশে চলে গেলাম, পরবর্তীতে আমি আর নাই, পরবর্তীতে কি আমার এই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে? বিদেশে চলে গেলেই প্রাসঙ্গিক হবে 3টা শর্তে। এর ভিতরে অন্যতম শর্ত হলো, আমি যখন বলছিলাম যে নূর নবীকে হত্যার জন্য আলী আসগর দায়ী, তখন দেখতে হবে যে শরীফুলকে আলী আসগরের পক্ষ থেকে জেরা করা হয়েছিল কিনা। জেরা মানে বুঝেন তো, মানে আমার বিরোধী পক্ষের উকিল আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করছিল কিনা, এটা দেখতে হবে। আর কি দেখতে হবে? দেখতে হবে পরবর্তী মামলাগুলা নূর নবী এবং আলী আসগর পক্ষগণের ভিতরেই কিনা। আর একটা কি দেখতে হবে? যে পরবর্তী প্রশ্ন, বিচার্য প্রশ্ন এটাই কিনা। কি প্রশ্ন? যে নূর নবীকে হত্যার জন্য আলী আসগর দায়ী কিনা। এই 3টা বিষয় ঠিক রাখতে হবে। অনেক প্রশ্ন হবে কিন্তু সাক্ষ্য আইনে 33 ধারা থেকে। সাক্ষ্য আইনে 34 ধারা, সাক্ষ্য আইনে 34 ধারা সংশোধনী আছে, সাক্ষ্য আইনে 35 ধারা সংশোধনী আছে, সাক্ষ্য আইনে 36 ধারা সংশোধনী আছে, কিন্তু এগুলো ক ক গ না। এগুলোর ভিতরেই শুধুমাত্র একটু আংশিক শব্দ যুক্ত হবে ডিজিটাল রেকর্ডে। কি? এগুলোর মধ্যে একটু আংশিক শব্দ যুক্ত হবে, শব্দগুলো কি হবে? ডিজিটাল রেকর্ডে। এটা এই সংশোধনী হিসেবে আপনি না পড়লেও চলবে, নর্মাল হিসেবে পড়লেও হবে। সাক্ষ্য আইনে 34 ধারা হলো হিসাবের খাতায় কি? ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতির অস্তিত্ব প্রাসঙ্গিক না। ক দ্বারা? আপনার ব্যবসার ক্ষেত্রে যার যে ব্যবসার নিয়ম, সেই নিয়ম কানুনগুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 16 ধারা। আপনি ধরতে পারেন সাক্ষ্য আইনের 16 ধারার একটা উদাহরণস্বরূপ ধারা হলো সাক্ষ্য আইনের 34 ধারা। এখন আপনি রুবেল, আপনি কি করতেছেন? ব্যবসা করতেছেন। তাহলে ব্যবসার ক্ষেত্রে বাকি দেওয়া হয়, হয় কি না? হয়। তাহলে আপনি এলাকার ভিতরে মফস্বলে ব্যবসা করতেছেন, আপনি কোথায় লিখে রাখছেন? হিসাবের খাতায়, রেজিস্টারে, তাই না? আপনি শহরে ব্যবসা করতেছেন, ডিজিটাল ব্যবসায়ী, আপনি কোথায় রেখে রাখতেছেন? কম্পিউটারে। কম্পিউটার মানে কি? এটা ডিজিটাল রেকর্ড। পরবর্তীতে এই শেখ রাসেল ব্যক্তি আপনার দোকান বাকি হিসেবে হালখাতার সময় 50,000 বা 1 লক্ষ টাকা দিচ্ছে না, এমন একটা সময় আসলো তার বিরুদ্ধে আপনি একটা দেওয়ানি মামলা করলেন যে টাকা দিচ্ছে না এই কারণে। তখন রুবেল কি বলবে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তাহলে রুবেল সরাসরি আদালত তাকে জিজ্ঞেস করে না, রুবেল গিয়ে সরাসরি কি করছে? এই হিসাবের কথা দেখায় দিছে, দেখেন আদালত এটার কোনো মূল্য নাই। কখন মূল্য আছে? আদালতের অনুসন্ধানের প্রয়োজন। আদালত যদি মনে করে এই সম্পর্কে খুঁজাখুঁজি করে দেখার দরকার যে আপনার কাছে কি আছে,
তখন যদি রুবেল বলে দেখেন এত তারিখে 5,000, এত তারিখে 10,000, এত তারিখে 20,000, এই যে 1 লক্ষ টাকা তার কাছে পাই, তাহলে এই যে ডিজিটাল রেকর্ডে হোক অথবা হিসাবের খাতায় হোক, কি সম্পর্কিত? ব্যবসায়ী সংক্রান্ত কোনো বিষয়। যদি হিসাবের খাতায় লিপিবদ্ধ করে থাকা হয়, এটা ডিজিটাল রেকর্ড হইতে পারে। কার প্রয়োজনে? আদালতের প্রয়োজনে। তখন এটা প্রাসঙ্গিক। তো প্রাসঙ্গিক মানে কি? এই হিসাবের খাতার উপর ভিত্তি করেই এই শেখ রাসেলকে বলতে পারবে না যে রুবেলকে কি করা হবে, আপনার তাকে 1 লক্ষ টাকা দিয়ে দেন। অর্থাৎ এই ধরনের বিবৃতির উপর ভিত্তি করে কারো উপর চূড়ান্ত বা যথেষ্ট দায়ী বিবেচনা করা যাবে না, বা এটা চূড়ান্ত সাক্ষ্য হিসেবে কি হবে না, গণ্য হবে না। সাক্ষ্য এনে কয় দ্বারা? 34 দ্বারা। তাহলে হিসাবের খাতা কি চূড়ান্ত প্রমাণ? এটা কি চূড়ান্ত সাক্ষ্য? না। এটার প্রাসঙ্গিক, এটা শুধুমাত্র কি প্রাসঙ্গিক। সাক্ষ্য এনে কয় দ্বারা? 34 দ্বারা। তাহলে হিসাবের খাতায় অথবা ডিজিটাল রেকর্ডে থাকা বিষয় প্রাসঙ্গিক কখন? বাদীর প্রয়োজনে, বিবাদীর প্রয়োজনে, সাক্ষীর প্রয়োজনে, নাকি আদালতের অনুসন্ধানের প্রয়োজনে? উত্তর হলো আদালতের অনুসন্ধানের প্রয়োজনে। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? এটা হচ্ছে চূড়ান্ত সাক্ষ্য, ক। চূড়ান্ত প্রমাণ, খ। প্রাসঙ্গিক, গ। সব কয়টি? তাহলে উত্তর কি? প্রাসঙ্গিক। এটা কি? প্রাসঙ্গিক। আলহামদুলিল্লাহ। সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো, তো 34 তো বুঝছেন, কি পড়বেন? হিসাবের খাতায় বা ডিজিটাল রেকর্ডে লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক, ব্যাস এত বেশি করা দরকার। 35 ধারা, 35 কিন্তু প্রশ্নমুখী জায়গা, 35 এবং 74 রিলেটেড। সরকারি দলিল। তাহলে আগে সরকারি সরকারি দলিলের সংজ্ঞা পড়েন। প্রশ্ন হয় কিন্তু এই জায়গাগুলো থেকে। সাক্ষ্য আইনের 74 ধারা হলো সরকারি দলিলের সংজ্ঞা। কত ধারায়? সরকারি দলিলের সংজ্ঞা। দলিলের অধ্যায়, স্বাক্ষরের পঞ্চম অধ্যায়, ধারা শুরু হবে 61 থেকে স্বাক্ষরের 90 ক পর্যন্ত। এই ধারা একটা ধারা হলো 74 ধারা, সরকারি দলিল। সরকারি দলিল কাকে বলে? সংক্ষেপে নেন, 74 জায়গায় একটু গভীরে পড়াবো। সরকারি দলিল বলতে বোঝায় 74 এক আছে, 2 আছে। 74 একে বলতেছে ক কোন সার্বভৌম কর্তৃপক্ষের, খ কোন প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, গ বাংলাদেশ কমনওয়েলথের অথবা বিদেশি আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয় অথবা শাসন বিভাগীয় অফিসারের কার্য বা কার্যের বিবরণী। আর দুয়ে বলতেছে বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের কোনো বিবরণীকে কি বলা হয়? সরকারি দলিল বলা হয়। দ্বারা হলো সাক্ষ্য আইনে ক দ্বারা? 74 দ্বারা। তাহলে সরকারি দলিলটা কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। প্রথমে হলো কার? কোনো সার্বভৌম কর্তৃপক্ষের, কোনো প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, অথবা বাংলাদেশ বা কমনওয়েলথ বা বিদেশি কোনো আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় শাসন বিভাগীয় অফিসারের কার্য বা বিবরণী। আর 74 দুই বলতেছে কি? বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত কোনো ব্যক্তিগত দলিলের বিবরণী। 74 দুই কিন্তু গুরুত্বপূর্ণ, যে ব্যক্তিগত দলিল কখন সরকারি দলিল হয়। তাহলে আপনি আলী হোসেন ভাই, আপনার একটা সরকারি দলিল আছে, একটা রেজিস্ট্রি দলিল, সম্পত্তি কারো কাছ থেকে ক্রয় করছেন, দলিল আপনার কাছে থাকবে না? এক কপি থাকবে। আরেকটা, কোনো 74 দুই কোনো সরকারিভাবে রক্ষিত, তাহলে এই দলিলের একটা নকল আপনার রেজিস্ট্রি অফিসে থাকবে কিনা? থাকবে না? থাকবে। তাহলে ওই যে নকল যেটা রেজিস্ট্রি অফিসে থাকবে, দলিলটা কার? আপনার। কিন্তু আছে কোথায়? সরকারি, সরকারের দখলে। তাহলে কোনো ব্যক্তিগত দলিল যদি সরকার রক্ষণাবেক্ষণ করে, এটাও কি দলিল? ব্যক্তিগত দলিলও সরকারি দলিল হিসেবে গণ্য হয়। স্বাক্ষরের 74 দুই। যাই হোক, আপনি এখন এ ধরনের নেওয়ার দরকার নাই। আপনি পড়বেন সরকারি দলিল কাকে বলে। যেমন স্বাক্ষরের 74 ধারা মোতাবেক, কত ধারায়? স্বাক্ষরের 74 ধারা মোতাবেক যে দলিলগুলো বাংলাদেশের আইন, শাসন, বিচার, বোঝার চেষ্টা করেন, এই তিনটা বললে সব হয়ে যায়। আইন, শাসন, বিচার বিভাগীয় কার্যক্রমের ভিত্তিতে প্রস্তুত করা হয় এবং সংরক্ষণ করা হয়, সেগুলোকে বলা হয় সরকারি দলিল। এটাও একটা উৎকৃষ্ট সংজ্ঞা হতে পারে, আপনার এখানে ভুল ধরার কোনো সুযোগ নেই। তাহলে যে বিদেশও বলার দরকার নাই, যে সমস্ত দলিলগুলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগীয় কার্যের প্রেক্ষিতে প্রস্তুত করা হয় এবং সংরক্ষণ করা হয়, আইনানুগভাবে প্রস্তুত করা হয়, আইনানুগভাবে সংরক্ষণ করা হয়, সেই সকল দলিলকে বলা হয় সরকারি দলিল। তাহলে সরকারের বিভাগ কয়টা? তিনটা। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, বলে সব চলে আসে এখানে। আচ্ছা, এখন 35 দ্বারা কি বলতেছে? তাহলে স্বাক্ষরের 74 দ্বারা কি সরকারি দলিলের প্রাসঙ্গিকতার দ্বারা, নাকি সরকারি দলিলের সংজ্ঞার দ্বারা? ওই যে চলে যান স্বাক্ষরের 3 ধারার মতো। মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা কত দ্বারা?
3 দ্বারা। প্রাসঙ্গিক কত দ্বারা? 59 দ্বারা। দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা কত দ্বারা? 3 দ্বারা। প্রাসঙ্গিক কত দ্বারা? 61 দ্বারা। মনে আছে না? ভুলে গেছেন? ও রিভিশন দেওয়ার সময় তো এগুলো দেওয়া হচ্ছে না, বলতে পারেন স্বাভাবিক। আচ্ছা, সাক্ষ্য আইনের তাহলে 35 দ্বারা 3টা পয়েন্ট মনে রাখতে হবে। যদি ডিজিটাল রেকর্ড হয়, বোঝার চেষ্টা করেন, যদি কোনো পরীক্ষার প্রশ্ন ডিজিটাল রেকর্ড হিসেবে আসে, তাহলে ডিজিটাল রেকর্ডের সংখ্যা কত দ্বারা? 3 দ্বারা। আর ডিজিটাল রেকর্ডের প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা স্বাক্ষরের 65 খ দ্বারা। বোঝার চেষ্টা করেন, ক দ্বারা? স্বাক্ষরের 65 খ দ্বারা। যদি ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল রেকর্ডের প্রাসঙ্গিকতা আসে, তাহলে 3 দ্বারা সংজ্ঞা, 65 কত হলো প্রাসঙ্গিকতা। এখন যদি আপনার প্রশ্নটা এরকম আসে, কোনো ডিজিটাল রেকর্ড, কিন্তু এই রেকর্ডটা শুধু নট অনলি ডিজিটাল রেকর্ড, এটা সরকারি দলিলের ডিজিটাল রেকর্ড, তাহলে জেনারেল ডায়েরি কি রেকর্ড? ডিজিটাল রেকর্ড। তাহলে জেনারেল ডায়েরি কি শুধু ডিজিটাল রেকর্ডে থাকবে, নাকি সরকারি দলিলে চলে যাবে? সরকারি দলিলে চলে যায়। এটা একই দ্বারা ডিজিটাল রেকর্ড এবং সরকারি দলিল। তখন কিন্তু এটা 65 খ থেকে প্রাসঙ্গিক হবে না, এটা প্রাসঙ্গিক হবে স্বাক্ষরের 35 দ্বারাই। খুব লক্ষণীয় বিষয় কিন্তু এই জায়গাটা। তাহলে আপনার সিডিএমএস, এটা ডিজিটাল রেকর্ড, বিশ্বাস করেন তো? ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড স্বাক্ষরের 65 খ-2 ক খ গ ঘ 4টে ক্ষেত্রে গিয়ে প্রাসঙ্গিক হয়। যদি আইনানুগভাবে এই রেকর্ডটা যখন প্রস্তুত করা হবে, আইনানুগভাবে কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে, তখন কয়টা ক্ষেত্রে হয়? ওই দিয়ে গেলে আবার আপনার প্যাচ লাগাই দিবেন। স্বাভাবিক কোর্সের অংশ হিসেবে করা হয়ে থাকে তখন, যখন প্রস্তুত করা হয়েছিল তখন ডিভাইসটা যদি সচল থাকে তখন, আর একটা হলো যদি মূল রেকর্ড থেকে প্রস্তুত করা হয়ে থাকে। স্বাক্ষরের 65 খ-2 ক খ গ ঘ। আচ্ছা, যাই হোক, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। তাহলে নর্মাল কথা, ডিজিটাল রেকর্ড কত দ্বারা প্রাসঙ্গিক? প্রশ্নের ভিতরে ডিজিটাল রেকর্ড স্বাক্ষরের প্রাসঙ্গিকতার দ্বারা হলো এটা সাক্ষ্য আইনের 65 দ্বারা, 65 খ দ্বারা বলবেন। সহজ, ওইখানে গিয়ে পড়লে বুঝতে পারবেন, অনেক সহজ। এখন পরীক্ষার প্রশ্ন আসছে অনলাইন জিডির প্রাসঙ্গিকতা। তাহলে অনলাইন জিডি তো একটা ডিজিটাল রেকর্ড, আপনি কি 65 খ থেকে প্রাসঙ্গিক দিবেন? নো। এটা কি? অনলাইন জিডি মানে এটা সরকারি দলিল। জিডি মানে কি? একটা সরকারি দলিল। সিডিএমএস যদিও বা ডিজিটাল রেকর্ড, এর চেয়ে বেশি প্রাধান্য পাইতেছে কি? সরকারি দলিল। তাহলে প্রাসঙ্গিকতার দ্বারা দিতে হবে কত দ্বারা? 35 দ্বারা। আর যদি প্রশ্নের ভিতরে এত পেঁচায় দেয়, তাহলে 35 দ্বারাও দিবেন, 65 খও দিবেন, নো প্রবলেম। যা ইচ্ছা এটা আপনাকে উত্তর দিতে থাকুক। এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে আপনাকে। খুব কনফিউশন হয়ে গেছে, আপনার বুঝতে পারতেছেন না, দ্বারা দুইটা দেন, এক লাইনে লেখেন যেটা সরকারি দলিল হিসেবে এই কথা, এবং ডিজিটাল রেকর্ড হিসেবে 65 কতে প্রাসঙ্গিক। এগুলোর নাম হচ্ছে টেকনিক। এবং এই টেকনিকগুলো আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যাতে পরীক্ষার হলটা আপনার জন্য কি হয়, মানে টেকনিক্যালি হয়, ইনশাল্লাহ। এবং এই টেকনিকগুলো আপনার শেখার জন্য এমন না যে আপনি শুধু শিখে দিয়ে দিবেন। এই টেকনিকগুলো আপনাকে ধীরে ধীরে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। ধরেন আপনি একটা কম্পিউটার, যারা কম্পিউটার তো মোটামুটি সবাই পারেন, তাহলে ওয়ার্ড ফাইল শিখলেন, এক্সেল শিখলেন, পাওয়ার পয়েন্ট শিখলেন, কিন্তু আপনার শুধু দেখানো হয়েছে এই যে দেখেন এইভাবে ওয়ার্ডের কাজ করা হয়, এইভাবে টাইপ করা হয়, তারপরে বলছে এক্সেলের কাজ এইভাবে করা হয়, তারপর বলছে পাওয়ার পয়েন্টের কাজ এইভাবে করা হয়, কিন্তু আপনি কোনোদিন কিবোর্ডে চাপ দেন নাই। এরপরে বলছে আপনার কোর্স কমপ্লিট, বলছে এখন আপনি পরীক্ষায় বসেন, ওয়ার্ডের কাজ করেন, এই এক্সেলের কাজ করেন, পাওয়ার পয়েন্টের কাজ করেন, কেমন হবে আপনার পরীক্ষাটা বলেন তো? কেমন হবে? কিবোর্ড কি থাকবে? কিবোর্ড কি আস্থা থাকবে? বলেন। ঠিক একই রকম আপনাদের দশাটা হবে। সারা বছর খালি পড়লেন, এটা কম্পিউটার ট্রেনিং এর মতো হবে, কিন্তু আপনি আর কিবোর্ডে চাপ দিলেন না, মানে আপনি লিখলেন না। তা আপনি লিখলেন না যেমন যে দশা হবে, আপনি কিবোর্ডে চাপ না দিয়ে কম্পিউটার শিখে ফেলছেন, দশা কিন্তু এরকম হবে। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি আপনাকে। যদি তাও না বুঝেন, তাহলে আপনি বুঝে নিন যে কিভাবে আসলে এটা করা উচিত। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি আমার কাছে খাতা পাঠায়েন না। আপনার খাতা দেখার যোগ্যতা আমার নাই, নো প্রবলেম। আপনি পরীক্ষা দিয়ে খাতাটা কি করেন? আপনি টেবিলের নিচে রেখে দেন। এটাও আপনার লাভ। আপনি বুঝতে পারবেন যে আপনার উন্নতি হচ্ছে, প্রতিনিয়ত কি হচ্ছে? উন্নতি হচ্ছে। তাহলে আমি তো গাপটি মেরে থাকবো, আপনার খাতা আমি দেখবো না। আমি খালি বলবো পরীক্ষা দিয়ে কি লাভ? আপনার পরীক্ষার্থীর সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে, আমার কষ্ট কমে যাবে। আপনার পড়ায় আমার কি কষ্ট? তার চাইতে 7 গুণ বেশি কষ্ট আমার রাত্রি জায়গায় খাতা দেখা। তাহলে আমার কষ্ট, তাহলে আমি কষ্টটা কেন করতে চাইতেছি? আমার লাভ আছে, এটা আপনি বুঝতেছেন না। আমার কি আছে? লাভ আছে। কেমন লাভ? এই যে আপনি বলতেছেন আমি তো শরীফুল স্যারের কাছে পড়ছিলাম, হ্যাঁ এটা আবার কেডা? এই নাম্বারটা দেন। বুঝেন নাই? এটা আমারও তো পড়তে হবে। তো এইগুলো আমার লাভ না? এগুলো তো আমার লাভ, সার্থকতা আমার এটা।
সারা দেশের মানুষ চিনতেছে, সারা দেশের মানুষ ফোন দিতেছে। আমার ছাত্র এই আপনার টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গাতেই আছে আল্লাহর মধ্যে, আছে না? এই এলাকায় আমি যদি ছুটি যাই, আমার নেত্রকোনার পুলিশ আমার রিসিভ করে। তো এইটা আমার জন্য সৌভাগ্য না? এই সৌভাগ্যটা তো একজন, আমি মনে করি, বড় র্যাঙ্কেরও নাই। ঠিক আছে, দেখা হইলে যে কি একটা অবস্থা আমার নিজ জেলায়, সাথে যদি এলাকার বন্ধু বান্ধব থাকে, তাহলে তো ওরা বুঝতে পারে মনে হয় বিশাল বড় র্যাঙ্কের অফিসার। যাক, সবকিছু মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। সাক্ষ্য পরবর্তী ধারা হলো 35। 35 দ্বারা তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। সরকারি দলিল প্রাসঙ্গিক কখন? কি উত্তর দিবেন? যে সরকারি দলিল কখন প্রাসঙ্গিক? লিখবেন সরকারি দলিল যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত হয়। বলবে সরকারি দলিল কখন প্রাসঙ্গিক? আপনি লেখেন সাক্ষ্য আইনের 35 দ্বারা সরকারি দলিল প্রাসঙ্গিক। বলবে একটা ব্যাককল। এই বছর প্রশ্ন হয়েছে কি জানেন? প্রশ্ন যেভাবে উত্তর সেভাবে। যে রাষ্ট্রদ্রোহের জন্য কি ধরনের শাস্তির বিধান আছে। তাহলে আপনাকে কিন্তু লিখতে হবে দণ্ডবিধি আইনের 121 ধারা মোতাবেক, যদি কোনো মানে কি চাইছে, যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটার জন্য কি শাস্তির বিধান আছে। তাহলে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ বা সহায়তা করে, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে প্রশ্নের নমুনাতে বলছে যে কি শাস্তি, তার মানে শাস্তি মানে 121 ধারা না। আপনাকে লিখতে হবে, যেহেতু এটা কমন ধারা, আমরা বলছি দণ্ডবিধির 10টা ধারায় মৃত্যুদণ্ড আছে। কয়টা ধারায়? 10টা। এর প্রতি সর্বপ্রথম ধারা 121। তাহলে আপনাকে কিন্তু ডিরেক্ট বলে দিছে কি ধরনের শাস্তি, আপনি কিন্তু লিখে দিতে হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যারা লিখছে এই কথা, তারা ভালো করছে। অনেকে জানা জিনিসও লেখে নাই। কারণ যদি এরকম বলতো যে আপনার রাষ্ট্রদ্রোহ অপরাধের, রাষ্ট্রদ্রোহ অপরাধ বলতে কি বুঝেন, এর শাস্তি কি, কিন্তু এইভাবে বলে নাই যে এ ধরনের জন্য আইনে কি ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। তাহলে আপনি এই কথা লিখে দিতে হবে কিন্তু এটা। ঠিক আছে? আপনি পড়তে পড়তে, আপনি কন্টিনিউ পড়াটা ধরে রাখতে আপনি নিজে একটা টেকনিক হয়ে যাবেন। আপনার আশেপাশে সব লোককে এই টেকনিকগুলো আপনি শেখাবেন। তখন এই জায়গাগুলোতে আপনার আর কোনো কি থাকবে না, গ্যাপ থাকবে না ইনশাল্লাহ। কিন্তু কষ্ট একটাই, যে অনেক আগ্রহী লোকগুলো একটা সময় গিয়ে ঝরে যায়। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই লোকগুলো কিন্তু আবার ফিরে আসে। আমি অনলাইন ব্যাচ 2021 সাল থেকে শুরু করছিলাম। আমার মানে প্রত্যেকটা কোড দেওয়া থাকে। সেই 21 সালের অনেক স্টুডেন্ট আমার ক্লাসে এখনো ভর্তি হওয়ার জন্য, এই জানুয়ারি ব্যাচে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিচ্ছে। তো নাম্বার তো সেভ করা আমার কাছে। তা আমি দেখতেছি যে আমি মনে মনে বলি যে এই লোকগুলো 21 সালে পড়ছিল, 21 সালে যারা পড়ছিল তারা এখন 26 সালে সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য অনেকেই ভর্তি হয়েছে ক্লাসে। মানে 21 সালে যারা অনলাইন ক্লাস করছে তারা 26 সালে সাব ইন্সপেক্টর পরীক্ষা দেওয়ার জন্য অনেকে জয়েন করতেছে। আমি মনে মনে বলি ওই লোকগুলো ওই সময় ছিল, ওরা এখন এএসআই সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবে। আর কিছু লোক ছিল ঝরে পড়া লোকগুলো, তারা আবার কনস্টেবল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাহলে বলেন একটা গ্যাপ হয়েছে কোথায়? এটা গ্যাপ হয়ে গেছে না? গ্যাপ হয়েছে। এই বিষয়গুলো যদি একটু বুঝতে পারেন, তাহলে আপনি এই জায়গাটার ভিতরে ধরে রাখতে পারবেন সহজেই। আচ্ছা, সাক্ষ্য আইনে আজকে আপনাদের বেশি কথা বলে ফেলাইছি আমি। সাক্ষ্য আইনের, কিন্তু আমার এই কথাগুলো একদিন কাজে লাগবে আপনার। সাক্ষ্য আইনের 35 দ্বারা তাহলে কি প্রাসঙ্গিক? সরকারি দলিল প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কি? এই দলিলে কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত হইতে হবে। দলিলে কি হইতে হবে? বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত। আর কি হইতে হবে? এই দলিলটা একজন সরকারি কর্মচারীর কর্তব্য সম্পাদনকালে কোনো রেজিস্টারে কোনো নথিতে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। তাহলে সাক্ষ্য 35 ধারার এমসিকিউ 3টা। সাক্ষ্য 35 দ্বারাই সরকারি দলিল প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কি? দলিলটা বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হইতে হবে। দলিলটা সরকারি কর্মচারী কর্তৃক লিপিবদ্ধ হইতে হবে। সরকারি কর্তব্য প্রসঙ্গে হইতে হবে। এবং কোনো সরকারি নথিতে বা রেজিস্টারে বা লিপিতে কি লিপিবদ্ধ করতে হবে। আর কি? সাক্ষ্য 34 দ্বারা কি সরকারি দলিল প্রাসঙ্গিক, লিপিবদ্ধ সরকারি দলিল প্রাসঙ্গিক, নাকি ডিজিটাল রেকর্ডে থাকা সরকারি দলিল প্রাসঙ্গিক, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। সাক্ষ্য ক দ্বারা? 35 দ্বারা। তাহলে এখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি বলতেছেন যে সরকারি দলিল প্রাসঙ্গিক 35-74 দ্বারা, আগিলা দিনের পড়া। এখন বলছে আচ্ছা ভাই বুঝলাম আপনি দুইটা দ্বারা ব্যবহার করতেছেন, 35-74 দ্বারা সরকারি দলিল প্রাসঙ্গিক। প্রাসঙ্গিকতার দ্বারা মূলত কোনটা? তখন আপনি কি বলবেন? না জানলে বলবেন দুইটাই। না, বলবে দুইটা হবে না, একটা বলেন। তাহলে বলবে 74, অথবা কি 35। তাহলে আপনি বলেন সরকারি দলিল প্রাসঙ্গিক হওয়ার দ্বারা কোনটা? প্রাসঙ্গিক হওয়ার দ্বারা হলো 35, আর সংজ্ঞা হলো 74।
সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো 36। 36 ধারার সাথে রিলেটেড সাক্ষ্য আইনের 83 ধারা, যদি পসিবল হয় পরে গিয়ে পড়বেন, আর না নিলে না নিতে পারবেন। 36 ধারা হলো মানচিত্র। কি? মানচিত্র। এগুলোর প্রশ্ন খুব বেশি হয় না, এই সংক্ষেপে একটু আলোচনা করে সামনের দিকে চলে যাব। সাক্ষ্য আইনের 36 ধারা আলোচনার বিষয়বস্তু হলো মানচিত্র। বুঝেন? তাহলে কোনো মানচিত্র, চার্ট অথবা পরিকল্পনায় প্রকাশিত কোনো নকশা বা যেগুলো ডিজিটাল রেকর্ডে আছে। তাহলে মানচিত্র আছে না, কোনো নকশা, পরিকল্পনা প্রকাশিত কোনো চার্ট ডিজিটাল রেকর্ডে আছে, এগুলো কি প্রাসঙ্গিক হতে পারে? দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। যদি এগুলো সরকার কর্তৃক প্রণীত হয় এবং এগুলো যদি জনসাধারণ নিকট বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়, তাহলে এই যে মানচিত্রতে, এই পরিকল্পনায় প্রকাশিত কোনো চার্টে বা এই সম্পর্কিত ডিজিটাল রেকর্ডের যে তথ্যগুলো আছে, এগুলো প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত দ্বারা? 36 দ্বারা। আর এগুলো সম্পর্কে আদালত অনুমান করতে পারবে সাক্ষ্য আইনের 83 দ্বারা। কত দ্বারা? আপনি এত গভীরে যাবেনই না এখানে। 36-এ মনে রাখবেন, মানচিত্র, কোনো পরিকল্পনায় প্রকাশিত কোনো চার্ট বা নকশা, ওগুলো বাদ, পরিকল্পনাটা কোনো বাদ। মানচিত্র প্রাসঙ্গিক, কি মানচিত্রটা প্রাসঙ্গিক নাকি মানচিত্রের ভিতরে যে তত্ত্বগুলা কয়টা ক্ষেত্রে? দুইটা। সরকার কর্তৃক তৈরি করা অথবা জনগণের নিকট বিক্রয়ের জন্য প্রস্তুত করা, তখন প্রাসঙ্গিক স্বাক্ষরে কয় দ্বারা? 36 দ্বারা। স্বাক্ষরে 37 দ্বারা আপনার না নিলেও হবে, আমি একটু আংশিক বলে দিব, কারণ আমি আগেই বলছি স্বাক্ষরে কোনো দ্বারা আমি বাদ দিব না, তবে এটা গুরুত্বপূর্ণ বেশি নয়। স্বাক্ষরে 37 দ্বারা বলতেছে 37 এবং 38 প্রায় কাছাকাছি। কোনো আইন এবং বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয়ের বিবৃতির প্রাসঙ্গিকতা। অর্থাৎ আদালতকে যখন কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়, বিষয়টা হলো এরকম, কোনো গণপ্রকৃতিমূলক বিষয়। গণপ্রকৃতি মানে কি? ব্যাখ্যাতে আসছে যে গণপ্রকৃতি মানে এমন যে বিষয়টা সম্পর্কে সবার জানার কি আছে? অধিকার আছে। তাহলে আইন এবং বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয়, তাহলে একটা আইন তৈরি করা হয়েছে, বোঝার চেষ্টা করেন, অথবা একটা বিজ্ঞপ্তি বা একটা গেজেট প্রকাশ করা হয়েছে, কার জন্য? জনগণকে জানানোর জন্য। তাহলে আইন এবং বিজ্ঞপ্তি কেন? যেটা গণপ্রকৃতিমূলক বিষয় সম্পর্কে, যেটা সম্পর্কে জনগণের জানার অধিকার আছে। তাহলে আইন এবং বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের জ্ঞাতব্য বা সর্বসাধারণ জানবে এমন ধরনের বিষয়ের বিবৃতি প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত হলো দুইটা। যদি এটা বাংলাদেশের সংসদে পাশ করা আইন হয়ে থাকে অথবা যুক্তরাজ্যের লন্ডনের পার্লামেন্টে পাশ করা হয়ে থাকে। তাহলে বাংলাদেশ সাক্ষ্য আইনের উৎস কি? ব্রিটিশ সাক্ষ্য আইন। কি? ব্রিটিশ সাক্ষ্য আইন। এখানে বিভিন্ন জায়গায় লন্ডন, ইংল্যান্ড, আয়ারল্যান্ড পাবেন। সাক্ষ্য আইনের 82 দ্বারা গিয়ে আয়ারল্যান্ড পাবেন। অতএব যেহেতু এটা ব্রিটিশ সাক্ষ্য আইনের উৎস, এই জন্য কিছু শব্দ রয়ে গেছে আর কি আগের মতো করে। তাহলে সাক্ষ্য আইনের 37 ধারার প্রেক্ষাপটটা কি বোঝার চেষ্টা করেন। কোনো আইনে অথবা বিজ্ঞপ্তিতে, গেজেটে কার জানার অধিকার আছে? সর্বসাধারণের জানার অধিকার আছে। তাহলে এই বিবৃতিগুলা কি প্রাসঙ্গিক হবে? হবে। বাংলাদেশ সংসদে পাশ করা হইলে অথবা ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা হইলে। আপনি যদি মন যায় এটা পড়বেন না, পাশে ক্রস দিয়ে কাইটে দেন, খুব একটা চাপ পড়বে না, প্রশ্ন করতে পারবে না এগুলা থেকে, কেটে দিতে পারেন। কিন্তু আমি বলে দিলাম যে বিষয়টা হলো এরকম। সাক্ষ্য আইনের 38-এর সাথে আবার রিলেটেড একটা ধারা আছে, এটা হলো সাক্ষ্য আইনের 84 ধারা। এর একটু সহজে বুঝবেন আপনি। সাক্ষ্য আইনের 38 ধারায় বলতেছে, কোনো আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইনের বিবৃতির, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। এখন কিরকম? আমরা যে ধারা পড়ি, ধারার ধারা আছে জানেন? ধারার যে ধারা আছে, কত ধারা? ধারার ধারা। দণ্ডবিধানের 50 ধারা হলো সেকশনের সংজ্ঞা, মানে ধারা। এখন আমরা সাক্ষ্য আইনের প্রাসঙ্গিকতা পড়তেছি না? তাহলে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইনের বিবৃতির প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের কত ধারা? সাক্ষ্য আইনের 38 ধারা। যেমন ক নামক ব্যক্তিকে, খ নামক ব্যক্তি হত্যা করছে, খ নামক ব্যক্তিকে দণ্ডবিধানে 302 দ্বারা কি দেওয়া হইলো? মৃত্যুদণ্ড প্রদান করা হইলো। বোঝার চেষ্টা করেন। এখন যাকে মৃত্যুদণ্ড প্রদান করছে সে বলে আমি মানি না। যাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সে বলতেছে কি আমি মানি না। কেন মানেন না? 302 দ্বারা দিছে, তাতে আমার কি হয়েছে? আমি 302 দ্বারা মানি না। কে বলতেছে এটা? আসামি বলতেছে। আমি 302 দ্বারা আমি মানি না, বলতেই পারে, এটা আইন জানে না। পরে যদি বলে আপনি কেন মানবেন না, ও বলে আমি কেন মানবো, এটার কি মূল্য আছে 302 দ্বারা? বোঝার চেষ্টা করেন গভীরের কথা। এটা এটা কিন্তু আদালতের বিচার, একটা গুরুত্বপূর্ণ ধারা আদালতে। আপনারা যদি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেন বা পরে জাস্টিস হিসেবে কাজ করতে চান, তখন কাজে লাগবে এই কথাগুলো। তাহলে মানি না কেন? 302 দ্বারা দিছে, তাতে আমার কি হয়েছে এটা? এখন এই 302 দ্বারা কি সরকার কর্তৃক প্রণীত না? এটা
সরকার কর্তৃক প্রণীত আইন কি না? দণ্ডবিধি আইনের ৩০২ ধারা। তাহলে এই আইনটা যদি সরকার কর্তৃক প্রণীত, মুদ্রিত, প্রকাশিত হয়ে থাকে, তাহলে আইনের যে ধারাগুলো আছে প্রত্যেকটা ধারায় প্রাসঙ্গিক স্বাক্ষরে কত ধারা? ৩৮ ধারা। কোনো ব্যক্তি চুরি করার জন্য শাস্তি প্রদান করা হলো ৩৭৯ ধারায় ৩ বছর। বলে আমি ৩৭৯ শাস্তি মানি না। তাহলে দণ্ডবিধানের ৩৭৯ কি আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইনের বিবৃতি না? একটা আইনের একটা ধারা না? তাহলে এই যাবতীয় যত আইন পর্ব, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইনের বিবৃতি পর্ব, আমরা যে সাক্ষ্য আইন পড়তেছি, এই আইনের ধারাগুলো প্রাসঙ্গিক কত ধারা? সাক্ষ্য আইনের ৩৮ ধারা। কত ধারা? ৩৮ ধারা। মৃত্যুকালীন জবানবন্দি মৃত্যুর পূর্বে বলে গেছে তার মৃত্যুর জন্য সজীব দায়ী, সে বলে আমি মানি না মৃত্যুকালীন জবানবন্দি। তাহলে মৃত্যুকালীন জবানবন্দি যে একটা আইনের দ্বারা, কত দ্বারা? সাক্ষ্যের 32-এর 1 দ্বারা। এই ধারাটা প্রাসঙ্গিক কত দ্বারা? সাক্ষ্যের 38 দ্বারা। তাহলে যত আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইন আছে, এই আইনের বিবৃতিগুলো প্রাসঙ্গিক কত দ্বারা? 38 দ্বারা। তবে শর্ত কি? দুইটা, আইনটা সরকার কর্তৃক প্রণীত, মুদ্রিত, প্রকাশিত হইতে হবে। অথবা আরেকটা কি, কোনো নজির আছে না, নজির, বুঝেন তো? আপনারা দেখবেন অনেক সময় DLR লেখা থাকে, নজির লেখা থাকে, যার ভাষ্য পড়েন DLR, ঢাকা কি ল রিপোর্টার্স, যেটা, তাই না? অর্থাৎ এই যে নজিরগুলো লেখা থাকে, এই যে বিভিন্ন DLR গুলো থাকে, এগুলা নজির কখন হয়? আলাপ করলে লম্বা দিকে চলে যায় ক্লাসটা। আসলে নজির কখন হয়? বিষয়টা হচ্ছে এরকম, যখন ধরেন আদালত কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে না, নির্দিষ্ট আইনের এরকম কোনো ধারা দেওয়া থাকে না, তখন আদালতকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিচার কার্যক্রম পরিচালনার ক্ষমতা হয়, এটা নজির সৃষ্টি হয়। বুঝছেন? এরকম। তাহলে আদালতে পরিচালিত, সরকার কর্তৃক প্রণীত হইতে হবে, অথবা আদালতের নজিরের রিপোর্ট যদি এটা পুস্তকে বা গেজেট আকারে প্রকাশিত হয়ে থাকে, তখন এই নজিরগুলা, এই আইনের ধারাগুলোও কি হবে? প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য কয় ধারা? 38 ধারা। এরকম হতে পারে না যে সমাধান নাই, কোনো দ্বারা সমাধান নাই, নতুন আইন সৃষ্টি হবে, অথবা আদালত কি করবে? তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করবে। ইসলামের দৃষ্টিতে এগুলোকে কি বলে? পারেন না? ইসলামেতে এগুলো কি বলে, কে বলতে পারবেন? ধরেন এমন একটা বিষয় সৃষ্টি হইলো, কোরআন শরীফ হলো অনাগত সমস্যার অগ্রিম সমাধান। জানেন তো এটা? কোরআন মাজিদ হলো অনাগত সমস্যার, মানে পৃথিবীতে এখন পর্যন্ত যে সমস্যাগুলো আসে নাই, ভবিষ্যতে যে সমস্যাগুলো আসবে, এই সমস্যাগুলোরও অনাগত সমস্যার অগ্রিম সমাধান হলো কোরআন শরীফ। আচ্ছা, কিন্তু এটা রিচার্জ করে গিয়ে এখনো যে সমস্যাগুলো বের করতে পারে নাই, এমন অনেক সমস্যা কোরআন হাদিসে, যেগুলো ওই আমলে এগুলোর উৎপত্তি হয়েছিল না, মোবাইল ফোন, অনেক টেকনোলজি ছিল না। তাহলে এই সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়া কি? নামাজের ভিতরে মোবাইল ফোন আসছে, এখন আপনি কি করবেন? মোবাইল ফোন বাঁচতেই থাকবে? না। কি বলেন ফকিবিদ যারা, তারা বলতেছে চাপ দিয়ে মোবাইল বন্ধ করে দেন। জায়েজ আছে? এটা কি কোনো হাদিসে বলা ছিল? নাই। তাহলে এগুলা কি? ইজমা এবং কিয়াসের মাধ্যমে এগুলা কি হয়? ঐক্যমতের মাধ্যমে এগুলো সমাধান করা হয়। পড়ছেন না আপনারা এগুলা? পড়ছেন তো, কিন্তু মনে নাই আর কি এখন। আচ্ছা, ঠিক আইনের ক্ষেত্র বিচার করতে গিয়া কি হয়? ইজমা শব্দের অর্থ কি? ঐক্যমত। অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যারা, তাদেরকে কি বলা হয়? আলেমদের যারা আলেম, ফকিহ বলা হয়, তারা একটা সিদ্ধান্ত নেয়, পৃথিবীর বিখ্যাত যারা, যে এটা এরকম সিদ্ধান্ত নেওয়া যায়। ঠিক আছে? তখন এগুলা কি হয়? এগুলোর উপর ভিত্তি করে আমরা চলি কিন্তু। ঠিক আইনের ক্ষেত্রে বিচারকরা যখন সিদ্ধান্ত নিতে পারে না, হয়তো নতুন আইন তৈরি করতে হয়, নাহলে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে যদি এটা গেজেট আকারে প্রকাশ হয়, অথবা সরকার কর্তৃক প্রণীত হয়ে থাকে, প্রকাশিত হয়ে থাকে, তাহলে কি আইন এবং গেজেটগুলা কি প্রাসঙ্গিক? এখন ধরেন গেজেট বের হয়েছে, কি গেজেট? বিভিন্ন রকমের গেজেট বের হচ্ছে না প্রতিনিয়ত? ফৌজদারি কার্যবিধির নতুন গেজেট হয়েছে না? হয়েছে কি তো? এখন আপনি বলেন আমি এই গেজেট মানি না, আপনি কত দ্বারাই মানতে বাধ্য? সাক্ষ্য আনে 38 দ্বারা, কারণ গেজেট সরকার প্রকাশ করছে। কে প্রকাশ করছে? আপনি যদি বলেন আমি ফৌজদারি সংশোধনী অধ্যাদেশ এইসব গেজেট মেজেট আমি বুঝি না, আমি আগেরটাই পড়বো, হবে এটা? হবে না। সাক্ষ্য আনে 38 দ্বারা আপনাকে বাধ্য করাইছে মানার জন্য। এখন বলবেন এটা কি পরীক্ষাতে আসবে? কিছু কিছু বিষয় এমন আপনার জানার জন্য দরকার আছে। দরকার আছে না? সাক্ষ্য আনে 39 দ্বারা। ধরেন একটা বিষয়, আদালতে সাক্ষ্য দেওয়া যায় কয়টা বিষয়ের উপর ভিত্তি করে? বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে আদালতে সাক্ষ্য দেওয়া যায়। ইহা ছাড়া অন্য কোনো বিষয় সম্পর্কে কি দেওয়া যায় না? সাক্ষ্য দেওয়া যায় না। তাহলে বিচার্য বিষয় কি? ধরেন ডেইলি স্টার অফিস পত্রিকা বই ভেঙে ফেলছে, এই বাঙ্গাসোরা অনিষ্ট সাধন, তাই না? অথবা আপনার ধরেন এটা, এটা রাষ্ট্রের সম্পদ হিসেবে ধরতে পারেন, এটা অন্তর্গাতী কার্য, যেভাবেই ধরেন আপনি আইন আইন জানলে বিভিন্ন জায়গায় নিতে পারবেন। এখন এটা যে ক্ষয়ক্ষতি করলো, এটা হলো বিচার্য বিষয়। এখন এটা নিয়ে আদালতে একটা ধরেন মামলা হচ্ছে, বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন আপনি ধরেন এই ঘটনা সম্পর্কে জানেন, কি সাক্ষ্য দিবেন?
এখন আজ থেকে 5 বছর আগের হিস্টোরি থেকে শুরু করে সব দিতে পারবেন না। আপনি দেখবেন যে ক নামক ব্যক্তি এই অফিসটা আমি দেখছি কি করতেছে, এখানে অগ্নিসংযোগ করতেছে। মানে ক নামক ব্যক্তির বাবার নাম কি, দাদার নাম কি, সে কোথায় কেমনে কিভাবে আসছে সব কথা বলার সুযোগ নাই। আপনাকে শুধু মূল অংশটুকু সম্পর্কে কি করতে হবে, সাক্ষ্য দিতে হবে। যেমন আরো সহজে বলি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, আপনি কি বলবেন? জি আমার নাম শরীফুল ইসলাম। এখন আপনি বলতেছেন যে আমি নাম পরে বলবো, আগে আমার লাইফস্টাইল বলবো, আমার 14 গোষ্ঠীর নাম বলবো, আমার পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা বলবো, সব কিছু বলে কি আপনার লাস্টের নাম বলবেন? এটা মানবে কেউ? সুন্দর হবে? সুন্দর হবে না। তাহলে সাক্ষ্য 39 দ্বারা বলতেছে যে আপনি কোন অংশটুকু সম্পর্কে বিবৃতি দিবেন, সাক্ষ্য দিবেন? মূল অংশ, বিচার্য বিষয়ের সাথে জড়িত যে মূল অংশ, শুধুমাত্র এতটুকু অংশ সম্পর্কেই সাক্ষ্য দিবেন, সব অংশ না। আমি আরো সহজে বলে দেই, যেমন আপনি ওসমান গনি, আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 50 ধারায় কি আছে বলেন, এই সম্পর্কে সাক্ষ্য দিতে বলা হয়েছে, আপনি বলেন আদালতে। এখন আপনি ফৌজদারি কার্যবিধি 1898 1 ধারা থেকে শুরু করে 50 ধারা থেকে বলে পরে 565 পর্যন্ত যাবেন, নাকি শুধু শুধু 50 ধারার কথাই বলবেন? 50 ধারার কথাই বলবেন। তাহলে সাক্ষ্যের 5 ধারায় যেমন শুধু বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়, সাক্ষ্যের 39 এসে বলতেছে যে এই ঘটনার শুধু মূল অংশটুকু, যেটা মূল অংশ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়। কোনো বিবৃতি হইতে পারে, কোনো দলিল হইতে পারে, কোনো পত্রিকা হইতে পারে, কোনো ডিজিটাল রেকর্ড হইতে পারে, মূল অংশ সম্পর্কে কি করতে হবে, সাক্ষ্য দিতে হবে। বুঝেন নাই মনে হয় কথাটা? ধরেন আপনি ডেইলি স্টার পত্রিকা পড়তেছেন, তাহলে ডেইলি স্টার পত্রিকার ভিতরে কয় পৃষ্ঠার পত্রিকা? 16 পৃষ্ঠার পত্রিকা। এখন এই পত্রিকার বিচার্য বিষয় কোনটা? ধরেন হেডিংটা, অথবা মাঝখানের 3য় কলামের একটা অংশ সম্পর্কে আপনি কি করবেন, সাক্ষ্য দিবেন। এখন আদালতে আপনি পত্রিকা নিয়ে হাজির হয়েছেন এটা দলিল হিসেবে, এখন বলছে আপনি সাক্ষ্য দেন। এখন কি আপনি ডেইলি স্টার পত্রিকার একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবটা পড়ে দেবেন, নাকি 3য় পৃষ্ঠার 4র্থ কলাম সম্পর্কে সাক্ষ্য দিবেন? 3য় পৃষ্ঠার এই 4র্থ কলামের এই অংশটা সম্পর্কে সাক্ষ্য দিবেন, সমস্ত অংশ সম্পর্কে না। বুঝাইতে পারছি? তাহলে আদালতে যে বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া হবে, এটা কোনো কৌতুকপকথন, কোনো দলিল হইতে পারে, কোন অংশ সম্পর্কে? যাবতীয় অংশ, পূর্বে পরের সকল অংশ, নাকি শুধু মূল অংশ? মূল অংশ সম্পর্কে কি করতে হবে, সাক্ষ্য দিতে হবে। 39 দ্বারা। সাক্ষ্য আইনে 40 থেকে 44 এগুলো খুব মজার বিষয়, খুব সহজে নিতে পারবেন। আমরা মোটামুটি আগে পড়েও আসছি। আগামীকালকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা আলোচনা করব, সাক্ষ্য আইনে 45 থেকে 51 এবং 52 থেকে 55 এই অধ্যায়টা শেষ করব। অতএব আগামীকালকের যে ক্লাসটা হবে রবিবার কালকে, গতকালকে যে ক্লাসটা মিস করছি এটা কালকে নিব। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মানে সাক্ষ্য আইনের 45 থেকে 55, বিশেষ করে 52 থেকে 55 মিস করার কোনো সুযোগই নাই। সাক্ষ্য আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা এই চারটা: 52, 53, 54, 55, কারণ ব্যাপক প্রশ্নমুখী। আমি আগে বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা চারটা ধারা পড়বো: 40, 41, 42, 43, 44। নিতে পারবেন না? সিম্পল। আপনি যদি মনে করেন যে এটা সবগুলো নিতে নাও পারবেন, খুব অসুবিধা হবে না, কিন্তু আমি জায়গাটা আপনাকে সহজে ছোট্ট করে বলে দিচ্ছি যে প্রেক্ষাপটটা কি। সাক্ষ্য আইনে 40 থেকে 44 এগুলো হলো রায়ের প্রাসঙ্গিকতা। কিসের প্রাসঙ্গিকতা? রায়। রায় কয় প্রকার? রায় 2 প্রকার: দণ্ড অথবা খালাস। সাক্ষ্য 40 দ্বারা তো আমরা ইতিমধ্যে পড়েই আসছি, কোনো ব্যক্তি একবার একটা অপরাধী দণ্ড পায় অথবা কি পায়, খালাস। তাহলে এই অপরাধের জন্য নতুন করে বিচার করা যায় না। ধারা কত? 403। দণ্ড পাইছে অথবা খালাস পাইছে, নতুন করে বিচার করা যাবে না। ধারা কত? 403। এখন প্রশ্ন হলো যে দণ্ড পাইছে না খালাস পাইছে এটা প্রমাণ করার পদ্ধতি কোন আইনে? সাক্ষ্য আইনে নাকি ফৌজদারি আইনে? দণ্ড পাইছে না খালাস পাইছে এটা প্রমাণ করার পদ্ধতি কোন আইনে? এখন যদি বলেন আবার এগুলো ব্যাখ্যা করেন, হবে? বলেন হবে? হবে না। ফৌজদারি কার্যবিধির 511 ধারায় যে আদালত থেকে দণ্ড দিছে, খালাস পাইছে, এখান থেকে তার রায়ের কপি প্রমাণ কি করতে হবে, না আদালতে হাজির করলে কি হবে, প্রমাণ হয়ে যাবে পূর্বে দণ্ড পাইছে, খালাস পাইছে। তো সুবিধাটা কি? এখন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আপনার নাম হচ্ছে কি, আপনার নাম হচ্ছে ধরেন কি নাম, হিমেল। তাহলে আপনি একবার কি করছেন, দস্যুতার মামলায় 5 বছর সাজা ভোগ করছেন। বুঝতে চাস? এই উদাহরণে এই জায়গাটা শেষ হবে। 5 বছর সাজা ভোগ করছেন, 5 বছর পরে আপনার দণ্ডের মেয়াদ শেষ, আপনি খালাস। এই অপরাধের জন্য আপনার বিরুদ্ধে ফয়েজ নামক ব্যক্তি আবার কি করছে, মামলা করছে। মামলার বিচার আবার আদালতে আসছে। তাহলে আপনি হিমেল কি বলবেন না যে আমি এই অপরাধে দণ্ড পাইছি, খালাস পাইছি, আমার তো আর বিচার করতে পারবেন না? করতে পারবেন। দেওয়ানি কার্যবিধির 10, 11, রেশ জুরি কাটা বা দুবারও দোষ, অনেক জায়গায় বলা আছে এগুলো রেফারেন্সে।
তারপরে আপনার অনেক জায়গায় এগুলো আছে এই কথাগুলো, যে একবার অপরাধে আবার কি করা যায় না, দণ্ড প্রদান করা যায় না। সংবিধানেও বলা আছে একবার অপরাধ করলে আবার কি করা যায় না, দণ্ড প্রদান করা যায় না। এখন এটি পড়াবো আপনাদের গিয়া। এখন বলবো, আমি হিমেলকে বলবো তাহলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন হিমেল আদালতে যাবে, আদালতে গিয়ে দেখবে যে আদালতে যে শাস্তি ভোগ করছিল ওইখান থেকে কি নিয়ে আসবে, রায়ের কপি নিয়ে আসবে। কার কথা এগুলো বলেন তো? আমি জজ সাহেব বলছি যে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা। কখন বলছি এটা? তার প্রথম বিচারের সময় নাকি দ্বিতীয় বিচারের সময়? একই অপরাধে যখন দ্বিতীয়বার বিচার শুরু হয়েছে তখন। তখন হিমেল নিয়ে এসে আমার কাছে কি করলো, ওই আদালতে স্বাক্ষরিত সিলমোহরকৃত রায়ের কপি আমার কাছে হাজির করলো। এখন আমি বিচারক হিসেবে কি করব? হিমেলের কি বিচার করব? আবার বিচার করবো না, বন্ধ করে দিব? বিচার কি করব? বন্ধ করে দিব। কত দাঁড়াই? সাক্ষ্য 40 দাঁড়াই। তাহলে সাক্ষ্য 40 দাঁড়াই বিচার বন্ধ করে দিছি কি হিমেলের মানসিক অবস্থা দেখে, হিমেলের শারীরিক অবস্থা দেখে, তার শিক্ষাগত যোগ্যতা দেখে, নাকি রায় দেখে? কি দেখে? রায়। তাহলে 40 দ্বারা রায় প্রাসঙ্গিক হয়েছে কিনা? হয়েছে কিনা প্রাসঙ্গিক? তাহলে সাক্ষ্য 40 থেকে 44 দ্বারা আলোচনা হলো রায় যখন প্রাসঙ্গিক, কি বিচারিক আদালতের রায় যখন, এটা চেয়ারম্যান মেম্বারের রায় না, কিসের রায়? বিচারিক আদালতের রায় যখন প্রাসঙ্গিক সাক্ষ্যের। তাহলে 40 দ্বারা প্রেক্ষাপটটা কি? একই অপরাধে দুইবার বিচার করা যায় না এরকম পূর্ববর্তী দণ্ড খালাস প্রমাণ এটা? নাকি পূর্বের দণ্ড খালাস যদি রায়ের মাধ্যমে প্রমাণিত হয় তাহলে পরের বিচার বন্ধ হয়? কোনটা? পূর্বের বিচার, পরের বিচারটা কি হয়ে যায়? বন্ধ হয়। তাহলে সাক্ষ্য 40 দ্বারা কিভাবে বন্ধ হইলো? পূর্বের রায় দ্বারা। তাহলে রায় প্রাসঙ্গিক হয়েছে কিনা? রায়ের প্রাসঙ্গিকতা আছে কিনা? আছে। এই সাক্ষ্য 40 দ্বারা। আমি শর্ট করতেছি, খুব লম্বা করবো না এই জায়গাগুলা। 40 দ্বারা ইতিমধ্যে আপনারা আগেও বুঝে আসছেন ফৌজদারির সাথে। যদি বুঝতে পারেন এই জায়গাটা, তাহলে আপনার ভালোই লাগবে, খারাপ লাগবে না। সাক্ষ্য 41 দ্বারা, 41 দ্বারাতে একটা ক্লাস নেওয়া যায়, কিন্তু এই সময় তো আসলে নাই। মানে নাই বলতে সময় আছে আমাদের, কিন্তু আমি নষ্ট করবো না এই সময়টা এখানে। সাক্ষ্য 41 হলো প্রবেট, এখতিয়ার, এডমিরালটি, বিবাহ সম্পর্কিত, দেউলিয়া সম্পর্কিত। বই বন্ধ করে ফেলেন সময়, নাহলে ক্লাস বুঝবেন না। এগুলা এগুলো আমার বুঝতে বহুত সময় লাগছে। আপনি যদি বই দেখে মনে করেন 1 মিনিটে বুঝতে ফেলবেন, এত সহজ না কিন্তু। আপনি অনেকে অ্যাডভোকেটরা বলবেন, যারা জজ, যারা জজ তাদেরকে বলবেন যে সাক্ষ্য 41 দ্বারা একটু বুঝাই দেন তো স্যার, দেবেন পারবে না, বলতে পারবে না। কারণ হয়তো অনেক সময় তারা এগুলা বই দেখে সহযোগিতা নেয়, কিন্তু গভীর এই বিষয়গুলো মনে ভাবে না। তাহলে সাক্ষ্য 41 দ্বারা হলো কি প্রবেট, এখতিয়ার বা এডমিরালটি, বিবাহ সম্পর্কিত, দেউলিয়া সম্পর্কিত রায় যখন প্রাসঙ্গিক। আপনি খুব সহজে বোঝার চেষ্টা করেন যে এটি কিভাবে প্রাসঙ্গিক হইল। প্রবেট, প্রবেট কি বুঝেন? প্রবেট কে বুঝেন? হাত তুলেন যে আমি প্রবেট বুঝি। যারা ভিডিও মোড আছেন দেখি, কে প্রবেট কে বুঝেন? উসমান গনি ভাই হাত তুলছে। আর কে আছে? আর কে বুঝেন প্রবেট? আচ্ছা, নুনই ভাই হাত তুলছে। আচ্ছা, যাই হোক, যাই হোক, তাহলে কিছু লোক জানেন। প্রবেট শব্দের অর্থ হলো আমি আমার সম্পত্তি উইল করে দিয়ে গেছি আমার ব্যাটসম্যান শেখ সাদিকে। উইল করে দিছি, উইল। আমার মৃত্যুর পরে সম্পত্তি শেখ সাদি যখন দখল নিতে আসছে, আমার সন্তানরা বলছে কি ব্যাপার, এটা আমার বাবার সম্পত্তি আপনি কেন নিচ্ছেন? ধরবে কি না? ধরবে। তখন শেখ সাদি বলবে আমি এই সম্পত্তি আমার নামে তোমার বাবা উইল করে দিয়ে গেছে। তাহলে উইল করতে গেলে কি লাগে? অন্তত পক্ষে দুইজন প্রত্যয়নকারী, দুইজন কি লাগে? সাক্ষী লাগে। এগুলো সামনে গিয়ে পাবেন সাক্ষ্য আইনে, আমরা পড়বো এগুলা। তখন যাবতীয় প্রমাণ, সাক্ষ্য প্রমাণ গিয়ে দেখলো যে সম্পত্তি আমার যে উইল, উইল কি হয়েছে এটা সত্য। আসলে আমি তাকে কি করে দিছি? উইল করে দিয়ে গেছি। তাহলে উইল যে প্রমাণ হয়ে গেল, উইল সম্পাদনের চূড়ান্ত প্রমাণকে কি বলা হয়? প্রবেট বলা হয়। উইল সম্পাদনের, উইল হয়ে গেল, প্রমাণ হয়েছে, উইল সম্পাদনের চূড়ান্ত প্রমাণকে কি বলা হয়? প্রবেট বলা হয়। এডমিরালটি মানে নৌবাহিনী বা নৌ সংক্রান্ত কোনো আইনের রায়। তাহলে আদালত কি রায় দিছে? যে শরীফুল সম্পত্তি তার বেস্টমেট নূর নবীকে উইল করে দিছে। এটা কার রায়? আদালতের রায়। এডমিরালটি কি মায়ানমার থেকে এত কিলোমিটার জায়গা, এত স্কোয়ার কিলোমিটার, এত বর্গ কিলোমিটার জায়গা বাংলাদেশ সমুদ্র সীমায় পাইছে। রায়টা কার? আন্তর্জাতিক আদালতের এডমিরালটি সংক্রান্ত রায়। কয়টা গেল? দুইটা। বিবাহ সম্পর্কিত, কি বিবাহ? আপনারা কি আমার কথা শুনতেছেন? এই কথাগুলো আপনার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? সময় মতো গিয়ে বুঝে যাবেন কিভাবে কাজে লাগবে। বিবাহ সম্পর্কিত রায়, কি রায়? ধরেন আমার শেখ সাদির দিয়ে উদাহরণ দিই। ধরেন শেখ সাদি কি করলো? আমার ব্যাটসম্যান, খুব কাছের ব্যাটসম্যানের জন্য তার নাম বলতেছি বারবার। তাহলে শেখ সাদির সাথে বাবি রাগ করে চলে গেল। বাবি রাগ করে গিয়ে কি করছে? আরেক জায়গায় বিয়ে করে ফেলছে।
তা আরেক জায়গায় যে বন্ধু মনে করো আমার এই উদাহরণ দিতে তুমি আর মন খারাপ করো না। তা আরেক জায়গায় গিয়ে কি করলো, বিয়ে করে ফেলছে। এই বিয়ে করার পরে ওইখানে আবার কিছুদিনের ভিতরে সন্তানও একটা কি হয়ে গর্ভে চলে আসছে। আর শেখ সাদি তো বাবির স্মৃতি বলতে পারে না। সে কি করছে, দিছে মামলা একটা করে, যে আমার বউ আরেক জায়গায় চলে গেছে, অনুমতি ছাড়া আমি এটা মানি না। এখন আদালতের রায় দিছে, আরেক জায়গায় যেখানে বিয়ে করছে ওইখানে কিন্তু আমার গর্ভে সন্তানও চলে আসছে। এখন আদালত রায় দিছে বউ কার, বলছে স্ত্রী, এটা শেখ সাদির রয়ে গেছে এখনো, এটা আইনানুগ বিবাহ বিচ্ছেদ হয় নাই। রায় কে দিছে, আদালত। তাহলে বউ এখন কার, যদিও বা বাচ্চা আরেকজনের পেটে, কিন্তু বউ কিন্তু শেখ সাদির। রায় কে দিছে, আদালত দিছে। বুঝতে পারছেন বিষয়গুলা? তাহলে কি বলতেছি আমি, নৌবাহিনী সংক্রান্ত কোনো বা নৌ নাবিক সম্পর্কিত কোনো আইনে, সমুদ্র কোনো আইনে, এডমিরাল্টি যেটাকে বলা হয়, অথবা বিবাহ সম্পর্কিত রায়ে, প্রথমটা কি বললাম, প্রবেট সম্পর্কিত রায়ে, আর এটা কি, দেউলিয়া। আপনি ব্যাংক থেকে 5 কোটি টাকা উড়াইছেন, আপনার কোম্পানি সব লস হয়ে গেছে, আপনি দেউলিয়া আইনে দেউলিয়া হয়ে গেছেন। এখন সাইনবোর্ড টানায় দিছে এই সম্পত্তি অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ, তারা নিয়ে নেবে টাকা দিতে না পারলে। এখন আপনি যদি বলেন আমি মানি না, এবারে আমি সুন্দর করে করছি, কিসের সোনালী ব্যাংক নিয়ে যাবে, হবে এটা? রায় কে দিছে, দেউলিয়া আইনে রায় হয়েছে আপনার বিরুদ্ধে। তাহলে এই রায়গুলো প্রাসঙ্গিক কত দ্বারা, সাক্ষ্য আইনের 41 দ্বারা। রায় মানতে হবে। আদালত যদি বলে সে আপনার বউ, বউ না মানার কোনো সুযোগ নাই, মানতে হবে। তার মানে কি বুঝাইতেছে, যে আপনার আইন পড়বেন, সবকিছু পড়বেন, কিন্তু রায় মানবেন না। যদি এই রায়গুলা প্রাসঙ্গিক না হইতো, তাহলে কি কেউ রায় মানতো? রায়গুলা মানতো? বলে রায় দিছে এই জন্য কি হয়েছে, আপনাকে দণ্ডবিধি 302 দ্বারা শাস্তি দিছে, আপনি বলবেন আমি মানি না, আদালত রায় দিছে তাতে কি হয়েছে? হ্যাঁ, বিচারক মুখ দিয়ে বলছে, হ্যাঁ তার মতো বলছে, আমি আমার মতো বাড়ি চলে যাব, হবে? হবে না। এই রায়গুলাও কি প্রাসঙ্গিক? তাহলে 40 দ্বারা কি, পূর্বের রায় দ্বারা পরের বিচার বন্ধ হবে। 41 দ্বারা কি, বিবাহ সম্পর্কিত, উইল সম্পর্কিত, দেউলিয়া সম্পর্কিত, নো সংক্রান্ত রায়গুলা প্রাসঙ্গিক ক দ্বারা, 41 দ্বারা। 42 যদি বুঝেন, তাহলে 43 খুব সহজে বুঝে যাবেন। আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমি আমি কি আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? বুঝতেছেন তো নাকি? বুঝবেন যখন আর একটু আলোচনা করবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। 42-এ একদম মজার দ্বারা, 42 43 একসাথে নিয়ে নিবেন। ধরেন আপনি সাইফুল ভাই, ঠিক আছে, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, কি মামলা, দর্শন মামলা। আচ্ছা, তাহলে দর্শন মামলা যে হয়েছে, দর্শন মামলার বিচার্য বিষয় কি, বিচার্য বিষয় কি বলেন, দর্শন। তাহলে দর্শন মামলার ক্ষেত্রে এখন আদালতে আসামির কাঠগড়ায় আছে সাইফুল ইসলাম। এখন বাদী পক্ষের ব্যক্তি আদালতে সাক্ষ্য দিচ্ছে, বুঝেন, আদালতে শুধু সাক্ষ্য দিচ্ছে না, আদালতে আরো 2 3টা রায় হাজির করছে। কি হাজির, বলতেছে স্যার এই সাইফুল কিন্তু পূর্বেও 2বার 3বার দর্শন মামলায় দণ্ডভোগ করছে। আদালত বলবে কি বলেন, আদালত বলবে কি বলেন, বলবে হ্যাঁ সত্য। বলবে প্রমাণ আছে। তখন সাইফুলের আজকের মামলাটা কি, দর্শন মামলা। বুঝার চেষ্টা করে, আজকের বিচার্য বিষয় কি, দর্শন। সাইফুল পূর্বে আবার 2বার দর্শন মামলায় দণ্ডভোগ করছে। তাহলে কি দেখাইছে, দেখাই দিছে পূর্বের দর্শন মামলার 2বার যে রায় হয়েছিল সাইফুলের বিরুদ্ধে, এগুলো আদালত দেখাইছে। তাহলে আজকের বিচার্য বিষয় কি, দর্শন। পূর্বের রায়গুলা কি সংক্রান্ত, দর্শন সংক্রান্ত। তাহলে আজকের বিচার্য বিষয়ে, আজকের বিচার্য মামলায় পূর্বের রায়গুলা প্রাসঙ্গিক কেন, কারণ আজকের বিচার্য বিষয়ের সাথে পূর্বের তার অপরাধের বিচার্য বিষয় রায়গুলা কি আছে, মিল আছে। সাক্ষ্যের কত দ্বারা, 42 দ্বারা। বুঝছেন বিষয়টা? উদাহরণ তৈরি করতে পারবেন একটা, যেমন আমি শরীফুল, চুরির মামলায় কাঠগড়ায় দাঁড়ায় আছি আমি। এখন আমার পক্ষে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে যে এত আগে কয়েকবার চুরি করে ধরা গাইছে। আদালতে এই কথার কোনো মূল্য আছে, মূল্য নাই। কারণ খারাপ ফৌজদারি মামলায় খারাপ চরিত্র কি, অপ্রাসঙ্গিক। তাহলে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের 52 2 নম্বর, 54 2 নম্বর ব্যাখ্যা, খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে কি, পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। বুঝছেন? 54 ধারা থেকে এই জায়গাগুলো আরো বুঝবেন। এখন বলবে কিভাবে বুঝলেন সে চুরি করছে, তখন পূর্বে যে আমার বিরুদ্ধে 2বার রায় হয়েছিল চুরির মামলার, এই রায়গুলো আদালতে দেখাই দিছে। এখন আদালতে কি প্রাসঙ্গিক হয়েছে বলেন তো, কি প্রাসঙ্গিক হয়েছে, রায় প্রাসঙ্গিক হয়েছে। কেন প্রাসঙ্গিক হইলো, কারণ আজকের মামলার যে বিষয়, পূর্ববর্তী আমার মামলার বিষয়গুলা কি, রায়ের বিষয়গুলা একই। কোন দ্বারা, 42 দ্বারা। যদি বই পড়েন যে আলোচ্য 41 দ্বারা রায় ব্যতীত কোনো রায় আদেশ বা ডিক্রির প্রাসঙ্গিকতা পরিণাম, যে 40 দ্বারা তো 40 দ্বারাতে প্রাসঙ্গিক, 41 দ্বারার বিষয়গুলো 41 দ্বারা প্রাসঙ্গিক। 42 দ্বারা বলতেছে 41 দ্বারার বাইরেও যদি কোনো রায় আদালতে উপস্থাপন করা হয়, এমন রায় যে রায়গুলা কি আজকের মামলার বিচার্য বিষয়ের সাথে কি আছে, মিল আছে, তাহলে পূর্বের রায়গুলা কি প্রাসঙ্গিক।
এখন এটা 42। 43 কি বলতেছে? একই উদাহরণ। এখন সাইফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তার বিরুদ্ধে আদালতে তার বিরোধী পক্ষ বলতে স্যার সে পূর্বে একবার ডাকাতি মামলায় সাজা ভোগ করছে, পূর্বে একবার প্রতারণার মামলায় সাজা ভোগ করছে, পূর্বে একবার কি আর কি বলবেন রাষ্ট্রদ্রোহের মামলার সাজা ভোগ করছে। তাহলে সাক্ষ্যরে 43 বলতেছে তাতে কি হয়েছে? আজকে কি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলে? আজকে কি তার বিরুদ্ধে ডাকাতির মামলা চলে? আজকে কি তার বিরুদ্ধে চুরির মামলা চলে? চলে না। তাহলে এই ধর্ষণের মামলার ঘটনার ক্ষেত্রে পূর্বের ডাকাতির মামলার রায়, পূর্বের কি প্রতারণার মামলার রায়ের কোনো গ্রহণযোগ্যতা নাই। তার মানে কি 42 দ্বারা বিপরীত দ্বারা না 43? বুঝছেন তো? 42 দ্বারা বিপরীত দ্বারা কত? 43। অর্থাৎ বোঝাচ্ছে যে পূর্বের রায় প্রাসঙ্গিক হবে পরে যদি বিচার্য বিষয় আগেরটার সাথে কি থাকে, মিল থাকে। আর 43 কি বলতেছে? যে পূর্বের রায় পরে প্রাসঙ্গিক হবে না যদি আজকের মামলার বিচারাধীন বিষয়ের সাথে পূর্বের রায়গুলো সম্পর্কিত না থাকে। তাহলে হত্যা মামলার আসামির বিরুদ্ধে যদি বলা হয় পূর্বে সে দর্শন করছে, এই রায়ের কোনো সম্পর্ক মিল আছে? হত্যার সাথে দর্শনের রায়ের কোনো মিল আছে? মিল নাই। তাহলে এই রায়টা অপ্রাসঙ্গিক। কত দাঁড়ায়? সাক্ষ্য আইনের 43 দাঁড়ায়। তাহলে 40 থেকে 43 কি রায়ের প্রাসঙ্গিকতা পাইছে কিনা? 40-এ কিভাবে প্রাসঙ্গিক? রায়ের প্রাসঙ্গিকতার মাধ্যমে পরের বিচার বন্ধ হবে। 41-এ কি বিবাহ, উইল, অ্যাডমিরালটি, দেউলিয়া সম্পর্কিত রায় প্রাসঙ্গিক হবে। 42-এ কি আজকের মামলার পূর্বের রায় প্রাসঙ্গিক হবে যদি আজকের রায়টাও পূর্বের মামলার মতো একই ধরনের অপরাধের বিচার হয়ে থাকে। 43-এ কি বলতেছে? পূর্বের রায় প্রাসঙ্গিক হবে না যদি আজকের মামলার বিচারের সাথে পূর্ববর্তী রায়ের কোনো সম্পর্ক না থাকে। আপনি শুধু এটা বলেন আমরা কি প্রাসঙ্গিক পড়তেছি এখন? রায়। রায় কখন গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য নয়। এখন আসেন 44 দ্বারা, এই যে খেলা, এখন এটা আসল খেলা। এখন রায় প্রাসঙ্গিক হয় কিনা 40 দ্বারা? 40 দ্বারা রায় প্রাসঙ্গিকতার মাধ্যমে কি সুবিধা হয়? কি সুবিধা হয়েছে বলে? 40 দ্বারা রায়ের প্রাসঙ্গিকতার মাধ্যমে মিজান ভাই কি সুবিধা হয়েছে? পরের বিচার বন্ধ হয়ে গেছে না? আবার আগের উদাহরণ চলে আসেন। কারণ মিজান ভাই দস্যুতার অপরাধে অপরাধী, 5 বছর দণ্ড ভোগ করছে, আবার তার বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়েছে, তখন এই বিচার তো করা যাবে না। কত দাঁড়ায়? 403 দাঁড়ায়। প্রমাণ করবে কত দাঁড়ায়? 511 দাঁড়ায়। প্রমাণ করছে, তার বিচার বন্ধ হয়ে গেছে, কত দাঁড়ায়? 40 দাঁড়ায়। কার বিচার? মিজানের বিচার। মিজান কি? অপরাধী। কিভাবে বন্ধ হয়েছে? আগের রায় প্রমাণ করে দেখাইছে যে তার শাস্তি হয় নাই। এখন আমি হলাম মামলার বাদী পক্ষ, আমি সাক্ষ্য আইনে 44 দ্বারা বলতেছি রায় এটা ভুয়া রায়, রায় অযোগ্য, আদালত থেকে দিছে, টাকা দিয়ে রায় আদায় করছে। মানে আমি কার ভুল ধরে ফেলছি? আদালতের জজ সাহেবের ভুল ধরে ফেলছি সাক্ষ্য আইনে 44 দ্বারা। তাহলে এতক্ষণ পড়লাম আমরা রায়ের প্রাসঙ্গিকতা। 44 এসে কি বলতেছে? যে রায়গুলো প্রাসঙ্গিক, ইচ্ছা করলে বিরোধী পক্ষ দেখাইতে পারে রায়ের ভিতরে ভেজাল আছে, রায় অযোগ্য, আদালত থেকে দেওয়া হয়েছে, যুগ সাজেশের মাধ্যমে দেওয়া হয়েছে, টাকা পয়সার মাধ্যমে রায় আনা হয়েছে। তার মানে কি বোঝা যায়? রায়ের ভিতরেও ভেজাল হতে পারে। তাহলে সাক্ষ্য আইনে কত দ্বারা এটা? 44 দ্বারা। কষ্ট হয়ে গেছে আপনাদের না? আচ্ছা কষ্ট হোক একটু, আপনাদের এই কষ্টগুলো যেন একদিন সফলতায় পরিণত হয় ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীকালকে আপনারা দেখে আসবেন। বুঝছেন এই জায়গাগুলো? কালকে আবার একটু রিভিশন দিয়ে দিব না, ভালো বুঝতে পারবেন। সাক্ষ্য আইনের 45 থেকে 54 দ্বারা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে 52 থেকে 55 জায়গাগুলো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের আলোচনা যেটা ছিল সংক্ষিপ্ত। সাক্ষ্য আইনের 34 দ্বারা হিসাবের খাতায় বা ডিজিটাল রেকর্ডে লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক যদি আদালতের প্রয়োজনে হয়, তাহলে এটার উপর ভিত্তি করে চূড়ান্ত দায় আরোপ করা যায় না, বা এটা চূড়ান্ত সাক্ষ্য প্রমাণ নয়। 35 দ্বারা সরকারি কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি কর্মচারী কর্তৃক কোনো ডিজিটাল রেকর্ডে, নথিতে বা দলিলে যদি লিপিবদ্ধ হয়, বিষয়টা যদি বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সেটা সরকারি দলিল হিসেবে প্রাসঙ্গিক। 35 দ্বারা মানচিত্র, চার্ট, পরিকল্পনায় প্রকাশিত বিষয় বা ডিজিটাল রেকর্ডে সরকার কর্তৃক প্রণীত হলে, জনগণের নিকট বিক্রয়ের জন্য প্রদর্শিত হইলে এটা প্রাসঙ্গিক। 36 দ্বারা আদালতকে যদি কোনো সম্পর্কে সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয়, কি কোন আইন গ্রন্থের অন্তর্ভুক্ত বিষয় বা সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় যারা গণপ্রকৃতিমূলক, তাহলে যদি ব্রিটিশ পার্লামেন্ট বা বাংলাদেশ সংসদে পাশ হয়, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনে 37 না নিলেও চলবে। 38 দ্বারা আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইন যেটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত বা প্রকাশিত, অথবা আদালতের কোনো গেজেট আকারে, কি আদালতের কোনো বিজ্ঞপ্তি বা আদালতের কোনো নজিরে গেজেট আকারে প্রকাশিত হয়, তাহলে সেটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 38 দ্বারা 39 আদালতে দুনিয়া সব কিছু নিয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, মামলার বিচার্য বিষয়ের সাথে সম্পৃক্ত মূল অংশ সম্পর্কে সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য আইনে 40 পূর্ববর্তী রায়ের মাধ্যমে
পরের বিচার বন্ধ হয়ে যায়, এজন্য পূর্বের রায় প্রাসঙ্গিক। প্রবেট এখতিয়ার, বিবাহ, দেউলিয়া সম্পর্কিত আদালতের রায় প্রাসঙ্গিক 41 দ্বারা। পূর্বের রায়ের সাথে যদি পরের বিচারের মিল থাকে তাহলে পূর্বের রায় প্রাসঙ্গিক। 42, পূর্বের রায়ের সাথে যদি পরের বিচারের মিল না থাকে তাহলে পূর্বের রায় অপ্রাসঙ্গিক। 43, রায়ের ভিতরে ভেজাল আছে এটাও দেখাইতে পারে, অযোগ্য আদালত থেকে রায় দেওয়া হয়েছে এটাও দেখানো যাইতে পারে সাক্ষ্য আইনে 44 দ্বারা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।